সিজন 1-এ আপনারা আকাশের শরীরে গুলি লাগার কথা জানতে পেরেছেন। এবার আমরা এরপরে কি হয়েছে তা নিয়ে আলোচনা করতে থাকব। আর আপনাদের মধ্যে কেউ যদি সিজন 1 মিস করে থাকেন তাহলে সিজন 1 অবশ্যই পড়ে নেবেন, কেননা সিজন 1-এর বাকি কাহিনীগুলো আমরা সিজন 2-এর মধ্যে দিয়ে শুরু করব। চলুন তাহলে গল্পে ফিরে যাই। গুলি লাগার পরে সিকিউরিটিগুলো তো অবাক হয়ে যায় আর সাথে সাথে আকাশের কাছে ছুটে আসে। স্যার, আপনার কিছু হবে না, আমরা এক্ষুনি আপনাকে হসপিটালে নিয়ে যাব। কথাগুলো বলে ওখানে একটা হেলিকপ্টার আসে। ওই হেলিকপ্টার আকাশকে উঠিয়ে সিকিউরিটিগুলোর সাথে যেতে থাকে হেলিকপ্টারের দিকে। অন্যদিকে বাকি সিকিউরিটিগুলো ওখানে থাকা রিয়াজের বাকি লোকদের মেরে ফেলে। এদিকে এটা কি হলো? আমারও তো সেম প্রশ্ন। তাই এরা তোর চোখে মারি নেই কেন? আমার চোখের পানি কেন আসবে? আবির এরপর ওদের কাছ থেকে ইরাকে একটু দূরে নিয়ে আসে। তুই কি ভুলে গেছিস আকাশ তোর হাজবেন্ড হয়? তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি, তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছো, সেখানে আমি ওকে হাজবেন্ড হিসেবে মানব কিভাবে? আকাশের যদি কিছু হয়ে যায় তাহলে তো তোকে বিধবা হতে হবে। দরকার হলে হব। এই কথাটা শুনে আবিরের রাগ হয়, সেজন্য এটাকে একটা থাপ্পড় মারে, যা তানু আর নেহা দেখে অবাক হয়ে যায়। সেজন্য ওরাও চলে আসে ওখানে। কি হয়েছে ইরা? ভাইয়া তোকে এই থাপ্পড় কেন দিল? ও কিছু না, তোদের জানতে হবে না, চল এখান থেকে। ইরা ওর বান্ধবীদের সাথে চলে আসে হোটেলে। এদিকে আবির এখন আকাশকে খুঁজবে কি করে সেটাই বুঝতে পারছে না, সেজন্য ওখানে থাকা সিকিউরিটিকে প্রশ্ন করে। আচ্ছা, ওরা আকাশকে নিয়ে কোথায় গেল? সিকিউরিটি আবিরের কথা বুঝতে পারছে না, সেজন্য কোনো জবাবও দিতে পারছে না। সেজন্য আবির বিরক্ত হয়ে চলে আসে হোটেলে। এদিকে ডক্টর আকাশের ট্রিটমেন্ট করতে থাকে, তার সাথে পুরো হসপিটাল সিকিউরিটি দিয়ে ভরা। অন্যদিকে রিয়াজ, ওকে মারতে কি পেরেছিস? মরবে কিনা জানি না, কিন্তু ওর শরীরে গুলি লেগেছে, কিন্তু গুলিটা ঠিক কোথায় লেগেছে সেটাই বুঝতে পারছি না। তাহলে সবটা দেখে তারপর আসতি। ততক্ষণে তো সিকিউরিটিগুলো আমাকে মেরে ফেলতো। ওখানে এত তাড়াতাড়ি সিকিউরিটি পৌঁছালো কি করে? সেটা আমি কি করে বলবো, তবে আমাদের কোনো লোক যে জীবিত থাকবে না সেটা আমি বুঝতে পারছি। কি বলিস? তাহলে তো আমাদের আরো বেশি সাবধানে থাকতে হবে। আকাশ যদি জানতে পারে এই হামলার পিছনে আমরা আছি, তাহলে আমাকে আর তোমাকে তো সোজা উপরে পাঠিয়ে দেবে। তুই বরং কয়েকটা দিনের জন্য অন্য দেশে ঘুরে আয়। আমি আমার সব লোকদের বলি কয়েকটা দিন যা ঢাকা দিয়ে থাকার জন্য। সেটাই কর আব্বু। এরপর রিয়াজ ওই দেশ থেকে অন্য দেশে পালিয়ে যায়। এদিকে হোটেলে ওরা চারজন বসে আছে, কারো মাথায় তো কিছুই ঢুকছে না। পার্কে ঘটে যাওয়া কাহিনী নিয়ে তা নিয়ে ওরা আলোচনা করতে থাকে। অন্যদিকে ডক্টর আকাশের গুলি বের করে ওকে কেবিনে নিয়ে যায়। সিকিউরিটিগুলো কেবিনের বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। একদিন পরে আকাশের জ্ঞান ফেরে, সেজন্য সিকিউরিটিগুলোর কাছে যায়। এখন কেমন লাগছে স্যার? এখন তো ভালো লাগছে। তা আমার সাথে যারা ছিল তারা কোথায়? 3টা মেয়ে ছিল, ওনারা তো গাড়ি নিয়ে চলে গেছে। আর একজন ছেলে ছিল, উনি মনে হয় আপনার ব্যাপারে কিছু জানতে চেয়েছিল, কিন্তু আমরা ভাষা বুঝতে পারিনি বলে কিছু বলতে পারিনি। আচ্ছা, ভালো করেছো। তা আমি এখান থেকে কবে যেতে পারবো, তা নিয়ে কি কথা বলেছো? এই তো 2 দিন পরে। আমার এই অবস্থার কথা বাইরে কেউ যেন না জানে। ঠিক আছে স্যার, তাই হবে। 2 দিন পরে আকাশ হসপিটাল থেকে চলে আসে হোটেলে। এসে দেখে আবির বসে আছে, কিন্তু তানু, নিহা আর ইরা ওরা কেউ নেই। আবির তো আকাশকে দেখে জড়িয়ে ধরতে যাবে, কিন্তু হাতে ব্যান্ডেজ দেখে আর জড়িয়ে ধরতে পারেনি। এতদিন হয়ে গেল, আমাকে দেখতে তো গেলি না, ভালো কথা, কিন্তু ঘুরতে তো যেতে পারতি ওদের সাথে। তোর কি মাথা খারাপ? একে তোর এই অবস্থা, তার উপর তোর কোনো খোঁজ যে নিব তাও পাচ্ছি না। কোন হসপিটালে কি অবস্থা আছিস তাও তো জানি না। সেটা আমি জানি, তা ওদের সাথে ঘুরতে তো পারতি। আমি ঘুরতে যাব আর তুই এসে যদি আমাকে না পাস তখন তোর মনের কি অবস্থা হবে তা আমি জানি। আমার যদি ফিরতে আরও লেট হতো কয়েকদিন। সমস্যা কি, ততদিন থাকতাম। তা তুই যখন এসেছিস চল আমরা ঘুরে আসি কোথাও থেকে। ঠিক আছে, চল তাহলে। কিন্তু এরকম অবস্থায় তুই ঘুরবি কি করে? তাছাড়া আমাকে এটা বল, তোর উপরে হামলা করলো কে, আর তোকে বাঁচানোর জন্য সিকিউরিটি আসলো কই থেকে? এত জলদি তোকে জানতে হবে না, সব কিছু আস্তে আস্তে জানতে পারবি। আমরা তো কয়েকদিন পরে চলেই যাব, তখন আর জানবো কি করে? আমরা এখানে আপাতত 1 মাস থাকবো। তাহলে ব্যবসা দেখবে কে? তোর বাবা তো আছেই, এত বছর ধরে উনি তো সব দেখে রেখেছে।
সেজন্য 1 মাস রাখলে আহামরি কোনো লস হবে না। তা এতগুলো দিন যদি হোটেলে থাকি তাহলে বিল কত হবে ভেবে দেখেছিস? তোকে বিল দিতে কে বলেছে? আমরা এখানে যতদিন আছি কোনো বিল দিতে হবে না। কেন বলতো? সব প্রশ্নের উত্তর এখন জানতে হবে না, আস্তে আস্তে সবটা জানতে পারবি। এখন চল তাহলে। ওরা 3 জন রেস্টুরেন্টে গেছে খাওয়ার জন্য, চল আমরা ওখানে যাই তাহলে। এরপর ওরাও রওনা দেয়। তারপর ওদের সাথে খেতে বসার সময় মোটামুটি সবাই টুকটাক জিজ্ঞেস করতে থাকে আকাশের ব্যাপারে। কথা শেষ হতে হতে ওদের খাওয়াও শেষ হয়। কিছুক্ষণ পরে ওরা বিল দিয়ে চলে আসে বাহিরে। তখনই আচ্ছা, আমরা একটু শপিং যাব, 2 দিন তো চলেই যাব। তাহলে চলিরা, আমরা যাই তাহলে। আমরা মোটামুটি 1 মাস থাকবো এখানে। কিন্তু ভাইয়া, আমরা তো এতদিন থাকতে পারবো না। তাহলে তোমরা চলে যাও, আমি ইরা আর আকাশ থেকে যাব। তোমরা তাহলে চলে যাও। আমি থেকে কি করব? তুই দেশে ফিরে কি করবি? কোম্পানির দায়িত্ব কে নেবে? তাছাড়া আকাশকে তো যেতে হবে, এতদিন ছুটি তো হোকে দিব না আমি। তুই দেশে ফিরবি 1 মাস পর, ততদিন আমরা 3 জন এখানে থাকবো। আর তানু আর নিহা যখন চলে যাবে তখন ওরা যাক। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, যা বলেছি তাই হবে। ঠিক আছে, আমরা যখন চলে যাব তখন কিছু শপিং আমরা করিয়ে নিই। ঠিক আছে চলো। তা আকাশ, শপিং মল ভালো হবে কোনটা? তাহলে তোমরা গাড়িতে ওঠো, আজকে শপিং আমার তরফ থেকে করাবো। তোমার মতো ফকিরনি কিনা শপিং করবে? তুমি বুঝতেছো কি বলতেছো? শপিংয়ে কত $1000 খরচ হতে পারে তার কি কোনো আইডিয়া আছে? চিন্তা করছে কেন? ডলার তো আমি দেব। ইরা, ডলার তো উনি দেবে, তাহলে তোকে এত চিন্তা করতে হবে না। চিন্তা করো না মানে? ডলার তো সে আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে করবে। সত্যি কি এমনটা হবে? বললাম তো, যত খরচ হবে আমি দেব। তোমার মতো ফকির যখন শপিং করাবে তখন আমি আর বাকি থাকবো কেন? আমিও একসাথে করে নিব। তা 3 জনকে শপিং করাতে পারবে তো? সামান্য 3 জন তোমরা, এর চেয়ে বেশি হলেও আমার এতটুকুও সমস্যা হবে না। ঠিক আছে, চলেন তাহলে। এরপর ওরা একটা বড় শপিং মলে আসে। এরপর ইরা, নিহা আর তানু ওরা যুক্তি করে শপিং করতে থাকে। শপিং মল ওরা নিজেদের ইচ্ছে মতো কিনতে থাকে। এরপর যখন কাউন্টারে আসে, দেখুন, যা যা কিনেছি সবই যেন নিতে পারি। আবার দেখিয়েন, ডলার কম হওয়াতে ফিরিয়ে দিতে যেন না হয়। তেমনটা হবে না। এদিকে ওদের পোশাকগুলো বিল তৈরি করতে থাকে। এদিকে আবির আকাশকে বারবার খুঁজতে থাকে, কিন্তু তাতেও আকাশ কোনো কিছু নিয়ে রিয়্যাক্ট করলো না। একটু পরেই দোকানদার বিল জানায়। তা শুনে ওরা সবাই অবাক হয়। নিন, এবার বিল পরিশোধ করুন। এত $1000 কি পারবে? যদি নাই পারো তাহলে শুধু শুধু এখানে নিয়ে আসার মানে কি? ওইদিকে বাকিরা মুখের দিকে তাকিয়ে আছে। ওদের সামনে আকাশ ওর মানিব্যাগ হাত দিয়ে সাথে কিছু একটা খুঁজতে থাকে। কিছু পাওয়ার পর একটা গোল্ডেন কালারের কার্ড বের করে ওদের কাছে দেয়। কার্ডটা দেখে বাকিরা অবাক হয়। ভেবেছিলে এই গরিব ছেলেটির কিছুই নেই, তাই না? কিন্তু গরিব ছেলেটার যা যা আছে তা আপনাদের সবার হিসেব করলেও আমার সমতুল্য হবে না। কথাটা শুনে ওরা একটু অবাক হলো। এদিকে কাউন্টারে বিল দেওয়া হয়ে গেছে। এরপর ওরা বের হয়ে যে যার মতো গাড়িতে এসে বসে। তখনই আচ্ছা, এখানে কত ডলার শপিং হয়েছে? বেশি না, $8000। এত ডলার পেলে কোথা থেকে? তা জেনে আপনাদের কাজ কি? তারপরও আপনি এতগুলো ডলার দিয়ে আমাদের শপিং করিয়ে দিলেন, সেই ডলার আসলো কি করে তা কি জানতে পারবো না? জানার তো কোনো প্রয়োজন নেই। এইদিকে ওদের নিয়ে হোটেলে আসে। এরপর ওরা যে যার রুমে চলে আসে। এরা তো বের হবে রুম থেকে, তখন আকাশ ওকে জিজ্ঞেস করতেই, তোকে কি কৈফিয়ত দিতে হবে আমি কি করব না করব, কোথায় যাব বা না যাব এইসব নিয়ে? দেখো, তুমি আমাকে স্বামী হিসেবে নাই মানতে পারো, কিন্তু তুমি কোথায় যাবে না যাবে সেজন্য আমি জিজ্ঞেস করতেই পারি। তা বলার প্রয়োজন মনে করি না আমি। তবে কোনো বিপদ হলে তখন কি করবে? তা নিয়ে তোকে ভাবতে হবে না। এদিকে ইরা বের হয়ে তানুর রুমে আসে। এরপর ওদের সাথে কথা বলতে থাকে। দোস্ত, তুই যদি এখানে থাকিস তাহলে ওকে একা একা জব তো করবে কি করে? আমিও তো সেটাই ভাবছি। কিন্তু কি করব আমি একা একা? তার চেয়ে বরং আমরা আরো কিছুদিন থাকি এখানে। একেবারে ওকে আরো নাকানি চুবানি খাইয়ে তারপর আমরা না হয় যাবো এখান থেকে। দোস্ত, কি বলিস? একটা কাজ করলে হয় না? কি কাজ? আমরা রবি, রনিকে এখানে আসতে বলি, তাহলে অনেক ভালো হবে। অনেক ভালোভাবে ওকে আরো ঝামেলায় ছাড়ানো যাবে।
আইডিয়াটা তো মন্দ না, তাহলে ওদের এখানে আসতে বলি। তার বলতে এক্ষুনি ওদের আসতে বল। এদিকে ওরা তো আড্ডা দিতে থাকে, অন্যদিকে আকাশ একা একা বসে আছে আর আগের দিনগুলো ভাবতে থাকে। এখন হয়তো ভাবছেন আগের দিন বলতে কোন দিনগুলো কথা বলছে। তাহলে আপনাদের একটু অতীতে আসতে হবে কিছুক্ষণের জন্য। অতীত, আকাশ একবার দুবাইতে এসেছিল। তখন আকাশের চারপাশে ছিল সিকিউরিটি দিয়ে ভরা। এয়ারপোর্ট থেকে বের হয়ে 7-8টা গাড়ি নিয়ে যেতে থাকে হোটেলের দিকে। তখনই আচমকা একটা গাড়ির সাথে ওদের গাড়ির একটু টাচ হয়, আর এতেই গাড়িগুলো এক এক করে থেমে যায়। কি হয়েছে? গাড়ি এভাবে রাস্তায় কেন থামালে? স্যার, আমি টিভি পেপারটা দেখে আসতেছি, আপনি গাড়িতে থাকুন। এরপর সিকিউরিটি গাড়ি থেকে নেমে ওই গাড়িটার দিকে আসে। তখন ওই গাড়ি থেকে একটা মেয়ে বের হয়। আপনি কি চোখে থেকে গাড়ি চালাতে পারেন না? তোর সাহস কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলার? সাহসের তো কিছুই দেখেননি। সামান্য সিকিউরিটি হয়ে এইভাবে কথা বলার সাহস তুই পেলি কোথা থেকে? গাড়িতে যিনি বসে আছে তার কাছ থেকে। এরপর থেকে যেন আপনাকে আমাদের চারপাশে না দেখি, কতটা মনে রাখবেন। এরপর সিকিউরিটি চলে আসে গাড়িতে। এদিকে ইরা তো রাগে ফেটে একাকার, কেননা সামান্য একটা সিকিউরিটি ইরাকে এভাবে অপমান করবে তা তো এরা মেনে নিতে পারেনি। সেজন্য ইরা ওদের পেছনে পেছনে গাড়ি নিয়ে আসতে থাকে। এদিকে আকাশ সিকিউরিটিকে কিছু প্রশ্ন করতে থাকে, আর সিকিউরিটি সেই সব প্রশ্নের উত্তর দিতে থাকে। মেয়েটা তো তাহলে অনেক ডেঞ্জারাস, কি বলো? তার বলতে, একটা কাজ করো, আমি তো এখানে 7 দিন আছি, ওই মেয়েটার পুরো ডিটেলস আমার চাই। চিন্তা করবেন না, হয়ে যাবে। মেয়েটার গাড়ির নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে তথ্য পেয়ে যাব খুব সহজেই। তাহলে সেটাই করো। এদিকে ইরা হোটেলটা দেখে গেল, কিন্তু আকাশের চেহারা দেখা ওরা হলো না। এদিকে পরের দিন আকাশ ওর মিটিং নিয়ে ব্যস্ত থাকে, সেজন্য ইরার কথা প্রায় ভুলেই গিয়েছে। পরের দিন আবিরের সাথে আকাশের দেখা হয় একটা মিটিংয়ে। হ্যালো স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তা তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। এটা হচ্ছে আমার প্রজেক্ট, যদি একটু দেখে দিতেন। এটা রেখে যাও, পরে আমি তোমাকে জানিয়ে দেব। তোমার অ্যাড্রেস এখানে দিয়ে যাও। অফিসের নাকি বাসার? যে কোনো একটা দিলেই হবে। এদিকে আবির তখন ভুল করে ওর বাড়ির অ্যাড্রেসে যে কার্ড লেখা ছিল তা দিয়ে চলে যায়। এদিকে পরের দিন স্যার, ঠিকানাটা নিয়ে আসছি। কই দেখি। এরপর সিকিউরিটি ঠিকানা দেয়। তখন আকাশ অবাক হয়, কেননা আবির যে ঠিকানা দিয়েছিল তা এই ঠিকানার সাথে পুরোপুরি মিলে যায়। তাহলে এই ব্যাপার। আচ্ছা, এই মেয়েটা আবিরের বউ নয় তো? তা হওয়ার সম্ভাবনা নেই। এই কথা বলছো কি করে? আবির লোকটা যে ফাইল দিয়েছিল সেখানে তো লেখা ছিল উনি বিয়ে করেননি, আর এই মেয়েটার অ্যাড্রেসে যে লেখা আছে সেখানেও লেখা আছে সে বিয়ে করেনি। যাক, তাহলে তো ভালোই হলো। আচ্ছা, একটা কাজ করো, ফাইলটা আমার কাছে দাও, আমি নিজে এসে দিয়ে যাব। তা কী করে সম্ভব? আমরা এতজন আছি, আমরা থাকতে আপনি যাবেন? এতে তো আমাদেরই। কিছুই হবে না, তাছাড়া আমি একদম সাধারণভাবে যাব ওখানে। কিন্তু স্যার, আপনার সিকিউরিটি, আপনাকে তো আমরা এভাবে বিপদের মুখে ফেলে দিতে পারি না। তা নিয়ে ভাবতে হবে না, তাছাড়া আমি ছদ্মবেশ ধারণ করে যাব। তাহলে বিপদ আসবে কি করে? কেন স্যার? রাজীব আর ওনার ছেলে রিয়াজ, ওনারা তো সবসময় আপনার ক্ষতি করার জন্য লেগে থাকে, সবসময়। আমি এই যে দেশে এসেছি তা তো ওরা কেউ জানার কথা না। বলা তো যায় না কখন কি হয়ে যায়। জানি আমাকে নিয়ে তোমাদের চিন্তা, কিন্তু এতটাও চিন্তা করতে হবে না। তাছাড়া একটা কথা, আমি যে যাব তার জন্য কেউ না জানে। তাছাড়া তোমরা বাড়ির বাহিরে দরকার হলে অপেক্ষা করবে আমার জন্য। জি স্যার, এটা একদম ভালো কথা বলেছেন। এদিকে আবির যখন বাসা থেকে বের হয়ে যায় তখন আকাশ ছদ্মবেশ ধরে ইরাদের বাড়িতে আসে। আসলে আকাশ পোশাক পরেছে একদম সাদাসিধা, আর মুখে আলগা কিছু চুলে লাগিয়েছে যেন ওর আসল চেহারা কেউ দেখতে না পায়। সেজন্য সকালে বের হয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়ে, আর পেছনে 5-6টা গাড়ি চলতে থাকে। ইরাদের বাড়ির কাছে এসে থামে গাড়িগুলো। স্যার, চলে এসেছি। তোমরা তাহলে অপেক্ষা করো, আমি তাহলে ভিতরে যাই। এরপর আকাশ ভেতরে আসে। কিছুক্ষণ পর কেউ দরজা খুলে দেয়, সেজন্য ভেতরে ঢুকে বাড়িটা দেখতে থাকে। কিছুক্ষণ পর, এই যে কে আপনি? এভাবে হুট করে ঘরের ভিতরে কি দেখেন উকি দিয়ে? কই কিছু না তো, আমি তো বাড়িতে কে কে আছে তা দেখতে চাইলাম। কেন কেন? আপনি কি ঘটক নাকি? আমাকে দেখে কি ঘটক মনে হয়? তেমনই তো মনে হয়, শুধু একটা ছাতা হলেই হয়ে যেত। তার উপর বাহিরে যে রোদ। কি বললেন? বাইরে তো বৃষ্টি হচ্ছে। আপনাকে কে বললো? ছাদে চলুন, তাহলে দেখতে পারবেন।
আমাকে দেখে কি আপনার বলদ মনে হচ্ছে? আমি আপনার মতো একটা অপরিচিত লোকের সাথে ছাদে যাব, তা ভাবলেন কি করে? আরে রাগেন কেন? আমি তো এমনিতেই ফান করলাম। সে যাই করুন, আমার বাড়িতে কি সেটা আগে বলেন। এত বড় বাড়িতে আপনি একাই থাকেন? যে কাজে এসেছেন তা বলেন। এই নিন ফাইল, কিসের ফাইল এটা? খুলে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ইরা এরপর খুলে দেখে একটা ফুল আর একটা কাগজ। তা দেখে অবাক হয় কিছুটা। এগুলো কি? ফুল আর চিঠি। সেটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে কেন? তার আগে আপনার পরিচয় কি সেটা আগে আমাকে বলেন। আমি কুরিয়ার বয়, তাই কুরিয়ার দেওয়ার জন্য এসেছি। কুরিয়ার বয়? ভালো কথা। তাহলে বাসার বাহিরে অপেক্ষা না করে এখানে এভাবে বাসার ভিতরে কেন এসেছেন? আপনাকে দেখার জন্য আর এগুলো দেওয়ার জন্য। ফাজলামো করার আর জায়গা পান না? আপনি আমার বউ নাকি রোমান্টিক বিয়ার যা আপনার সাথে ফাজলাম করব? একটা থাপ্পড় দিব, বেয়াদব কোথাকার। যে কাজে এসেছেন সেই কাজটা করেন, নয়তো আমি বাসা থেকে বের করে দিব। সে আপনি যাই বলুন, আমি তো কাজ করার জন্য এসেছি। আপনি বের হন তো, নয়তো আমি এবার সিকিউরিটি ডাকবো। এদিকে আকাশ বের হচ্ছে না বলে ইরা সিকিউরিটিকে কল দিতে যাবে, তখনই ওখানে আবির চলে আসে। আবির আসাতে, ভাইয়া, এই লোকটা কথা নেই বার্তা নেই আমার বাসায় ঢুকে পড়েছে। আর জানিস এরপর কি হয়েছে? আমি তো মাত্র এলাম, তাহলে এর আগে কি হয়েছে সেটা আমি জানবো কি করে? উফ ভাইয়া, এই লোকটা বাসার ভিতরে এসে আমাকে ফুল আর চিঠি দিচ্ছে। এই আধুনিক যুগে এসে চিঠি? কথাটা বলে আবির হাসতে থাকে। তখন ইরা তো বিরক্ত হয়ে বলে, কিন্তু আমাকে যে ফুল দিল তার কি হবে? ওই কথাটা কি সত্যি? তুই আমার বোনকে চিঠি আর ফুল দিয়েছিস? স্যার, আপনি যে একটা প্রজেক্টের জন্য একটা কোম্পানিকে বলেছেন, আমি ওনার কাছ থেকে এসেছি। উনি আপনার জন্য ফুল আর প্রজেক্টগুলো পাঠিয়েছে, কিন্তু উনি ভুল করে ভেবে বসলেন এগুলো চিঠি। কি ধরিবার ছেলেটা, 1 মিনিটে পোল্ট্রি নিয়ে নিল। ভাইয়া, তুমি ওর কথা মোটেও বিশ্বাস করো না। তাহলে এই নিন স্যার, আপনি কাগজগুলো চেক করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি মিথ্যা বলছি কিনা। ঠিক আছে, দাও। এরপর আবির চেক করতে থাকে। এদিকে ইরা তো রাগে একদম ফেটে যাচ্ছে। সবগুলো কাগজ শেষ করার পর আবির তো খুশি হয়। তোমার স্যারকে বলবে আমার তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি 3 দিন পরে একটা পার্টি দিব, তোমার স্যারকে বলবে অবশ্যই আসার জন্য। সেটা আপনি ওনাকে সরাসরি বলে দিন, তাহলেই হবে। আমি ওনার অফিসে এসে বলে দেবো। এই বলে আবির তো খুশি হয়ে চলে যায়, কিন্তু আকাশ এখনও থেকে যায় ওখানে। কি মিথ্যে কথা বলতে পারেন আপনি? ফুল তো আপনার জন্য ছিল না, তাছাড়া আপনার মতো মেয়েকে ফুল দিব ভাবলেন কি করে? কি এত বড় অপমান! আয়নায় আগে আপনার চেহারা ভালো করে দেখুন, তাহলেই বুঝবেন আপনার মতো মেয়েকে কেউ পছন্দ করবে কিনা। তবে রে, তোকে তো আমি। কথাটা বলে আকাশকে মারতে আসবে, তখনই স্লিপ খেয়ে আকাশের উপরে এসে পড়ে। এতে আকাশ নিচে আর ইরা উপরে। এদিকে আকাশ তো মুগ্ধভাবে ইরার দিকে তাকিয়ে দেখতে থাকে। ইরার চুলগুলো বাতাসে হালকা উঠছে, সেজন্য না চাইতেও হাত দিয়ে চুলগুলো ঠিক করে দেয়। এতে ইরা তো আরও বেশি করে রেগে যায়। আপনার সাহস কি করে হলো আমাকে এভাবে স্পর্শ করার? তুমি পাশে আছো বলেই তো সাহস পাচ্ছি। এই বলে ওখান থেকে চলে আসে। এদিকে ইরা তো কিছুই বুঝতে পারছে না। এদিকে 3 দিন পর আবির একটা পার্টি রাখে। যে পার্টিটা রেখেছে ওরা যে প্রজেক্ট পেল সেই কাজের জন্য। এদিকে আকাশ তো আসতে পারবে না, কেননা আকাশ চিন্তা করলো ওই দিনের মতো ছদ্মবেশ ধরে যাবে। একটু পরে পার্টিতে ছদ্মবেশ ধারণ করে আসে। একটু পরে ওখানে নিহা আর তানু চলে আসে। অন্যদিকে আবির আকাশকে দেখে ওর কাছে আসে। কি ব্যাপার, আপনি এখানে কেন? স্যার আসতে পারেনি বলে আমাকে বলেছে আসার জন্য। যাক, আকাশ স্যার যখন আসতে পারেনি আর উনি আপনাকে পাঠিয়েছে, এতে আমি খুশি। তা আপনার কোনো কিছু লাগলে আমাকে অবশ্যই জানাবেন। শিওর জানাবো। এরপর শুরু হয় পার্টি। এদিকে ইরাকে কোথাও দেখতে পায় না বলে খুঁজতে থাকে, কিন্তু তাও খুঁজে পাচ্ছে না। সেজন্য বাসার ভেতরে এই দিক ওই দিকটাই খুঁজতে থাকে, তাও পাচ্ছে না। কিন্তু তখনই কারো হাসির শব্দ শুনে আকাশ থেমে যায়। এরপর ভালো করে হাসির শব্দটা শুনতে থাকে। তখনই বুঝতে পারে এটা ইরা। সেজন্য রুমে ঢুকে যায় আর ওখানে নিহা আর তানুকে দেখতে পায়। কি ব্যাপার, আপনি কি এভাবে না বলে রুমের মধ্যে ঢুকে গেলেন কেন? কি ব্যাপার, উত্তর কেন দিচ্ছেন না? তোদের কিছু জিজ্ঞাসা করতে হবে না, তোদের আমি সবটাই বলতেছি। উনি সেই ছেলেটা যার কথা তোদের বলেছি। ওহ, সত্যি নাকি? তা কি বলছো? তোদের এত খুশি হওয়ার কারণ তো আমি দেখছি না। খুশি তো হবই, আমাদের মাঝে ওইসব যে হলো সেসবও তুমি বলেছো, সেজন্য খুশি তো লাগবেই।
ইরা, এই ছেলে কি সব আবোল তাবোল বলছে? কি হয়েছে এই তোদের মাঝে? তুই কেন ওর কথায় কান দিচ্ছিস বলতো? তাহলে আর কি বলবো, কারণ তুই তো আমাদের সবটা বলিসনি, সেজন্য। সত্যি বলছি, আমি কোনো কিছু লুকাইনি। তাছাড়া তোদের কি মনে হয় ওর মতো একটা ছেলের সাথে আমি এইসব করব? করতেও তো পারিস। তাছাড়া ছেলেটার বডি তো ঠিক আছে, শুধু চেহারা তেমন একটা বোঝা যাচ্ছে না, নয়তো সব দিক দিয়েই ঠিক থাকতো। তোদের কি বুদ্ধি সব লোপ পেয়েছে? আর এই যে আপনি এক্ষুনি রুম থেকে বের হন, নয়তো কিন্তু আমি ভাইয়াকে বলে আপনার ব্যবস্থা করতেছি। আপনার কি মনে হয় আপনার ভাই আমাকে এই রুম থেকে তাড়াবে? তাড়াবে না তো আপনাকে কি ওর সাথে বিয়ে দেবে নাকি? তোরও যে মাথাটা গেছে, ওর মতো ছেলেকে আমি কেন বিয়ে করতে যাব? হাহ, তাহলে তুই কাকে বিয়ে করবি? তুই কি চুপ করবি? তোকে কথা বলতে হবে না, আর তুই রুম থেকে এক্ষুনি বের হবি। আমি কেন বের হব? উফ, তোকে বলিনি? ওই বচ্চাট লোকটাকে বলছি। একটা কথা বলবো কি? কি কথা? আপনি কেন ছোট লোকদের দেখতে পারেন না? তা জেনে তুই কি করবি? দেখুন, যদি আমি জানতে পারি তাহলে হয়তো আপনার কিছু ভুল ধারণা থাকলে সে ধারণা আমি পাল্টে তো দিতে পারি। কিন্তু দুনিয়ায় এত লোক থাকতে আপনাকে কেন বলবো? বলো তো ক্ষতি নেই। সত্যিরা, উনি তো ঠিকই বলেছে, বললে তো ক্ষতি হবে না, সেজন্য বলে দে কি কি কারণ আছে। এরপর নিহা ও প্রশ্ন করে, আর ওদের প্রশ্নের জবাবে ইরা বলতে থাকে। টানা 1 ঘন্টা পরে ইরার সবটা বলা শেষ হলো, সাথে ইরার চোখ থেকে পানি পড়তে থাকে। সবটা শুনে আকাশ আর বাকিদেরও খারাপ লাগলো, কিন্তু তা আকাশের একটু উপকার হলো। কিভাবে উপকার হলো তা আপনারা পরে জানতে পারবেন, কেননা একটা গল্পের কাহিনী আমি রেখে দিলাম, সেটা যখন সময় হবে তখনই আপনাদের জানানো হবে। তবে এতটুকু জেনে রাখুন, যখন ওই কাহিনী আপনারা জানতে পারবেন তখন নিজেরাও বিশ্বাস করতে পারবেন না এরকমও যে হতে পারে। এরপর কি হয় তা নিয়ে চলুন আলোচনা করি। তোর মনে এত কষ্ট, তা তুই আমাদের আগে কেন বলিসনি? সব কষ্ট যে বলার মতো হয় না। এখন তাহলে যা হওয়ার হয়ে গিয়েছে, তুই তো চাইলেও এখন তাকে খুঁজে পাবি না। সেটা আমি জানি, কিন্তু আমি কি করব? তাও তো কোনো কিছু করা যাচ্ছে না। আমি যে ভুলতে পারছি না ওকে, একদিকে ভুলতে পারছি না, অন্যদিকে ওকে ক্ষমাও করতে পারছি না। যা হওয়ার হয়েছে, এখন আর এইসব নিয়ে ভেবে কি কাজ আছে? তাছাড়া এখন চল নিচে যাই। চলুন, আমি আপনাদের সাথে যাই। আপনি কেন আমাদের সাথে আসবেন? তাহলে আমি এখানে রুমে একা থেকে কি করব? সেটাও ঠিক, তাহলে নিচে নেমে আমাদের থেকে দূরেই থাকবেন। ঠিক আছে, তাই হবে। এরপর শুরু হলো বাকি কাজ। ওরা তো নিচে নেমে গেল, এদিকে সবাই যে যার মতো আনন্দ করতে থাকে, কিন্তু আকাশ আর ইরার মনে কোনো আনন্দ নেই। 1 ঘন্টা যেতেই ওই বাড়িতেই কিছু লোক আসে, চাঁদা তোলার জন্য চলে আসে আবিরের বাড়িতে। এদিকে ওরা তো এসে ঝামেলা শুরু করে দিল। কিছুক্ষণ পরে, ওই দেখ, ভালোর ভালো বলছি চাঁদা দে, নয়তো খারাপ কিছু করে বসলে পরে আমাকে দোষ দিতে পারবি না বলে দিলাম। তুই কি জানিস এখানে কত নামি দামি লোকেরা আছে? একটা কল দিলে তোর হাওয়া এখানে বেরিয়ে পড়বে। ও তাই নাকি? দেখি কাকে কল দিস তোরা, আমিও দেখে নেব। ঠিক আছে, দিচ্ছি কল। এদিকে আবির কল দিতে থাকে, কিন্তু কল কোথাও যাচ্ছে না, নেটওয়ার্ক না থাকার কারণে। এক কথায় কারো ফোনেই নেটওয়ার্ক নেই, এই জন্য বাকিরা তো ঘাবড়ে যায়। এদিকে আকাশ ওখানে এসে লোকটাকে চিনতে পারে, সেজন্য লোকটার কাছে আসে, কিন্তু লোকটা আকাশকে চিনতে পারেনি আকাশের ছদ্মবেশ ধরার কারণে, সেজন্য লোকটার কাছে যেতে থাকে। তোর দেখি অনেক সাহস। সাহস আছে বলি তো সামনে এসেছি। তা এখন কি করবি? কি আর করবো, তোকে মেরে ফেলবো। ঠিক আছে, দেখি কত বড় সাহস তোর। এদিকে আকাশ সামনের দিকে যেতে থাকে, আর বাকিরা তো ভয় ভয় শেষ। এদিকে আকাশের সিকিউরিটিগুলো এক এক করে আসতে থাকে। আসলে ওরা এতক্ষণ বাহিরে ছিল, তার উপর এরা যে এসেছে সেটাও ওরা বুঝতে পারেনি। যখন পরিস্থিতি থমথমে ছিল তখন ওরা কিছু একটা আন্দাজ করতে পেরে এসেছে। এদিকে সিকিউরিটি দেখে আকাশে একটু স্বস্তি ফেলল। ওরা ভেতরে এসেই ওই লোকগুলোর দিকে বন্দুক ধরে রাখে। ওই কারা তোরা? কেন এখানে এসে নিজের জীবনটা দিতে চাইছিস? আমাদের কথা না ভেবে তোর জীবন কীভাবে বাঁচাবে তা নিয়ে ভাব। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? সেটাই ধরে নি, আমরা এখানে 15 জন আছি আর তোরা 6-7 জন। এবার তোরা কি করবি তার নিজেরে ভেবে নে।
লোকগুলো এবার বুঝতে পারে আসলে ওরা পারবে না, কেননা ওদের 2-3 জনের কাছেই বন্দুক আছে, আর সিকিউরিটিতে থাকা প্রতিটা লোকের হাতেই বন্দুক আছে। এরপর ওদের ওখান থেকে মারতে মারতে নিয়ে যায়। এদিকে আবির একটু অবাক হয়, কেননা এই সিকিউরিটিগুলো আকাশের, তা আবির দেখে চিনতে পেরেছে। এদিকে অনুষ্ঠান তো শেষ হয়ে যায়। অন্যদিকে পরের দিন আবির আকাশের সাথে দেখা করার জন্য অফিসে আসে। স্যার আসবো কি? কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনাকে তো ইনভাইট করলাম, কিন্তু আপনি তো আসলেন না। কি করব, কাজে ব্যস্ত ছিলাম সেজন্য। তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে। সেজন্য চলো আমরা অন্য কোথাও এসে কথা বলি। কোথায় যাবেন স্যার? রেস্টুরেন্টে যাই আমরা। এরপর ওখানকার একটা রেস্টুরেন্টে আসে। ম্যানেজার তো আকাশকে দেখেই চিনতে পারে, সেজন্য সব কিছু ফেলে রেখে চলে আসে আকাশের কাছে। কি ব্যাপার স্যার, আপনি এখানে কবে এলেন? আমাদের তো কোনো তথ্যই দিলেন না। আমি এসেছি 7 দিনের জন্য, কিন্তু এখন মনে হচ্ছে আরও কিছুদিন কাটাতে হবে। চলুন স্যার, আপনাকে আমি রুমে নিয়ে যাচ্ছি। আমরা এখানেই বসতে পারবো, ওসব রুমের তো ভাড়া অনেক বেশি। আপনি আকাশ স্যারের সাথে এসেছেন, সেখানে ভাড়া নিয়ে এত চিন্তা করছেন কেন? সেসব বাদ দাও, আপনি রুম ঠিক করে নিন আর খাবার অর্ডার করে নিন। আমরা ততক্ষণে এখানে বসি। ঠিক আছে স্যার, যেমনটা আপনার ইচ্ছে। এরপর ওরা কথা বলতে থাকে। এদিকে আবির তো ভেবেই পাচ্ছে না আকাশ কী নিয়ে কথা বলতে চাইছে ওর সাথে। 10 মিনিট পর ওদের কেবিনে নিয়ে আসা হয়। একটু পরে, আবির, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো তোমার আর আমার মধ্যেই থাকবে, এগুলো বাইরে যেন না যায়। জি স্যার, বলুন। আচ্ছা, ইরা তো তোমার ছোট বোন, আর ওর বয়স কত হবে? ইরার বয়স তো 22 বছর এখন, কিন্তু ওর ব্যাপারে জানতে চাইছেন কেন? আমি তোমার বোনকে পছন্দ করে ফেলেছি, আর আমি ওকে বিয়ে করতে চাই। সত্যি বলছেন স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনার সাথে আমার বোনের বিয়ে হবে? তোমার বোনেরও তো মত থাকতে হবে। ইরা যদি বুঝতে পারে আপনি কে, তাহলে ও কখনোই মানা করবে না। ইরাকে জানতে দেওয়া যাবে না আমি কে আর আমার পরিচয় কি। কিন্তু কেন? তোমার বন্ধু হিসেবে আমাকে পরিচয় করিয়ে দিবে ইরার সাথে। সে না হয় করলাম, কিন্তু ইরা তো এত তাড়াতাড়ি বিয়ে করবে না। ওর আর 1.5 বছর লাগবে পড়া শেষ হতে। পড়াশোনা শেষ হলেই ও বিয়ে করবে। এর আগে যদি ওর বিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে না কেউ পালিয়ে যাবে বা কিছু একটা করে বসবে। সমস্যা নেই, আমি অপেক্ষা করব। তবে আমার পরিচয় জানতে পারবে না। এক কথায়, আমি একজন সাধারণ ছেলে। আমার ডলার থেকে শুরু করে বাড়ি গাড়ি কোনো কিছুই নেই। আমি বুঝতে পারছি না কেন আপনি এরকম করতেছেন। সেসব তোমাকে এখন জানতে হবে না। আমি যা যা বলেছি তুমি শুধু সে অনুযায়ী করে নিলেই হবে। ঠিক আছে। আর হ্যাঁ, এর ভিতরে তোমার বোন কোনো ছেলের সাথে মিশে কিনা বা ওর জন্য কোনো ছেলে দেখে কিনা সেসব বিষয় জানাবে আমাকে। জি স্যার, জানাবো। এরপর ওরা কথা বলতে বলতে খাবার খেয়ে বেরিয়ে পড়ে। 2 দিন যেতেই ইরাকে দেখার জন্য ছেলে আসে ওর বাবা মাকে নিয়ে। এদিকে ইরা তখন বাসে ছিল না, শুধু আবির আর ওর বাবা ছিল। ওনাদের দেখেই, সরি, আপনারা আসতে পারেন। আমরা এখন ইরার বিয়ে দিচ্ছি না, আর ইরার বিয়ে আমরা ঠিক করে রেখেছি কয়েকদিন আগে, সেজন্য আপনারা এখন আসতে পারেন। এদিকে ছেলেপক্ষ তার বাবা মাকে নিয়ে চলে যায়। এদিকে ইরার বাবা মা তো অবাক হয়ে আবিরকে প্রশ্ন করে, কি রে, তুই ইরার বিয়ে কবে ঠিক করলি? আমাদের কিছু না জানিয়ে কিভাবে কি করলি? এই দেখো ছেলে। আবিরের বাবা মা ছেলের ছবি দেখে, অনেক পছন্দ করেছে, কিন্তু আবির শুধু নামটাই বলে, এর বেশি কিছুই বলে না। তোমাদের যে কথাটা বলবো তা ভালো করে শুনে রাখো। ইরাকে এই ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। ইরা যেমন আছে ওর মতো করে থাকুক, শুধু শুধু ওকে এসব বলে টেনশন করাতে হবে না। আচ্ছা, ছেলের ছবি দেখালি, ছেলের নাম বললি, কিন্তু ছেলের পরিবারে কে কে আছে, ছেলে কি করে, সেই সব তো কোনো কিছুই আমাদের বললি না। ছেলের পরিবারে কেউ নেই, তবে আত্মীয় স্বজন আছে। ছেলে একাই থাকে, আর ছেলে কি করে তা এখন তোমাদের জানতে হবে না। যখন সময় হবে তখন আমি নিজেই তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, এখন তাহলে রুমে এসে ফ্রেশ হয়ে নে। এদিকে দিন যেতে থাকে। আকাশ শতপিস ধরেই ইরাকে থাকার জন্য আসে প্রতিদিন ইরা ভার্সিটির ভেতরে এসে দাঁড়িয়ে থাকে আর ইরাকে দেখতে থাকে। এদিকে রিয়াজ আর রাজীব ওরা জানতে পারে আকাশ একা একা বের হয়, সেজন্য ওরা কিছু লোক ভাড়া করে। এই হচ্ছে ছেলেটা? তোমাদের তো আমরা এমনিতে যা দেওয়ার দিয়েছি। তোমাদের মধ্যে যে ছেলেটা মাথা নিয়ে আসতে পারবে তাকে আরও অনেক বেশি ডলার উপহার দেব। কি বলেন স্যার, এরকম একটা ছেলেকে মারার জন্য এতগুলো ডলার দিবেন? দেব। সেজন্য এখন কথা না বাড়িয়ে যা করতে বলেছি তাই করো। আমরা তাহলে যাচ্ছি, 30 মিনিটের মধ্যে আপনাদের খবর পাঠিয়ে দেব।
এই বলে ওরা বের হয়ে চলে আসে ভার্সিটিতে। এদিকে আকাশ একটা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরাকে দেখতে থাকে। অন্যদিকে ওই লোকগুলো আকাশকে দেখতে পায় আর কাছে আসতে থাকে। কিছুক্ষণ পর আকাশও বুঝতে পারে ওরা যে এই দিকেই আসতেছে। সেজন্য পকেট থেকে ফোনটা বের করে ওর সিকিউরিটিদের আসতে বলে, কেননা এরা 10-12 জন এসেছে। যদি একটা সিনেমা হতো তাহলে নায়ক একাই ছবির মতো এরকমভাবে সবাইকে মেরে ফেলতে পারত, কিন্তু এটা তো গল্প, সেজন্য চাইলেও তো গল্পের মধ্যে সবটা দেওয়া সম্ভব না। এদিকে ওরা সামনে এসে, ওই তোর নাম কি আকাশ? কেন, কি চাই তোমাদের? তোর মাথাটা আমাদের লাগবে। মাথা দিয়ে কি করবে? আমার লোকেরা অনেক বছর হলো ফুটবল খেলে না, সেজন্য ওরা আবদার করলো তোর মাথাটা নাকি ওদের পছন্দ হয়েছে, সেজন্য তোর মাথাটা লাগবে। ওটা দিয়ে নাকি ওরা ফুটবল বানিয়ে খেলে নেবে। তা আমার মাথার কি দরকার? এই নাও ডলার, এই ডলার দিয়ে না হয় তোমরা ফুটবল কিনে খেলতে থাকো। ডলার তো আমাদের কাছেও আছে, কিন্তু কি করব, আমার লোকেরা তো তোর মাথা ছাড়া নাকি খেলবে না। তা মাথা কাটার জন্য তো ছুরি লাগবে, সেটা কি এনেছিস? উফ, ভুল হয়ে গেছে। ওই তুই কি একটা বড় দেখে একটা ছুরি নিয়ে আয়। এদিকে ওরা একটা লোক ছুরি আনতে যায়। এদিকে আকাশ তো কথার জালে ওদের ফেলে সময় কাটাতে থাকে। এদিকে ভার্সিটির অনেকে ভয় আছে, কেননা ওরা সবাই মোটামুটি ওই লোকটাকে চেনে। যে লোকটা এসেছে আকাশকে মারার জন্য তাকে চেনে অনেকেই। লোকটাকে দেখার পরে, ওই দেখ, উনি সে লোকটা না যে কয়েকদিন আগেও ভার্সিটির একটা ছেলেকে মেরে ফেলেছে? আমি এক্ষুনি পুলিশকে কল দিয়ে সবটা জানিয়ে দিচ্ছি। পুলিশ এসেও কাজ হবে না? কোনো কাজ হবে না। কেননা ওই দিন যে খুন করেছিল সেটা ওই পুলিশের সামনেই করেছিল। কি বলছিস? এখন তাহলে কি করব? কি করে ওই ছেলেটাকে বাঁচাবো? দেখ, এইসব ঝামেলায় শুধু শুধু আমরা কেন জড়াবো? সত্যি তো ইরা, নিহা তো ঠিকই বলেছে, আমরা শুধু শুধু এই ঝামেলায় না জড়াই। এদিকে ওরা চলে যায়। অন্যদিকে লোকগুলো এবার আকাশকে মারতে আসে, কেননা ওরা ছুরি নিয়ে এসেছে। এদিকে আকাশের সিকিউরিটিগুলো চলে আসলো, ওরা এসে গুলি করতে থাকে। এদিকে আকাশকেও একটা বন্দুক দিলে ওই বন্দুক দিয়ে গুলি করতে থাকে। এভাবে কিছুক্ষণ পর বাকি লোকদের মেরে ফেলে, শুধু ওই লোকটাকে বাঁচিয়ে রাখে, যে লোকটা ছিল ওদের মেইন ভিলেন। প্লিজ আমাকে মারবেন না। তোকে মারবো না? তাহলে এটা বল, তোকে পাঠিয়েছে কে? আমি তো জানি না, আমার সাথে দুজন লোক এসেছে দেখা করার জন্য। ওরা বলল আপনাকে মেরে মাথাটা যেন নিয়ে যাই। তারা এখন কোথায়? তারা কোথায় সেটা তো আমি জানি না, তবে ওনাদের সাথে ডিল হয়েছিল গতকাল। তুই এখন ওদের কাছে নিয়ে যাবি আমাকে? ওনারা কোথায় থাকে, কি করে, সে সব কিছুই আমি জানি না। বুঝতে পেরেছি, তুই আমার কোনো কাজে আসবি না, সেজন্য তোকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই। সেজন্য তোমরা ওকে মেরে ফেলো, আমি বাসায় গেলাম। কথাটা শুনে লোকটা ভয়ে কান্না করতে থাকে। তাও আকাশ কোনো কথা না শুনে চলে যায় ওখান থেকে। এদিকে সিকিউরিটিগুলো ওই লোকটাকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে, আবির, আমাকে যেতে হবে। কোথায় যাবেন আপনি? আমাকে এবার আমার দেশে যেতে হবে। ফিরবেন কখন? ইরার পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন আছে। এতগুলো বছর কি তাহলে? তোমার সাথে যোগাযোগ তো থাকবেই আমার, এর বাইরে বুঝতেই তো পারছো কত রকমের ঝামেলা। সবটা শেষ করতে করতে সময় তো লাগবেই। আচ্ছা, সাবধানে যাবেন। এরপর আকাশ ওর দেশে এসে কাজ করতে থাকে। 1 বছর পর যখন আকাশ আসে আবিরের বাড়িতে, সেই সব কাহিনী তো আপনারা সিজন 1-এর মধ্যে নাম্বার 1 পর্বেই পড়েছেন। যদিও কেউ মিস করে থাকেন তাহলে পড়ে নেবেন গিয়ে। এখন তাহলে অতীত শেষ করে বর্তমানে ফিরে আসি। বর্তমানে আকাশের ভাবনা শেষ হলো। এদিকে ওরা তো রকি আর রকিকে তো আসতে বলে, আর এই দিকে আবির আসে আকাশের সাথে দেখা করার জন্য। কেমন আছিস? আর এভাবে বসে আছিস কেন? আমি এমনিতেই বসে আছি, তা হঠাৎ এই রুমে? আসলে আমি বুঝতে পারিনি ওরা এতগুলো ডলার খরচ করে শপিং করবে। এগুলো তো আমার একদিনের খরচ, তা নিয়ে আমি টেনশন করি না। আচ্ছা, একটা কথা জানার ছিল। কি কথা? মনে হচ্ছে অনেক দিন ধরে বলবে কিন্তু বলা হচ্ছে না। আসলে কথাটা তেমনই। ঠিক আছে, বলে ফেলো। আমি তোমাকে যতটা বড়লোক ভাবতেছি তুমি কি ততটা বড়লোক নাকি এর চেয়ে বেশি, সেটাই বুঝতেছি না। আমি গরিব হলে কি, আবার বড়লোক হলেই কি, যা হওয়ার তা হয়ে গিয়েছে। তা ঠিক, কিন্তু তাও জানার ইচ্ছে। শুধু এতটুকু জেনে রাখো, আমার যত ডলার আছে তা দিয়ে আমি তোদের বাড়ি, অফিস, যত গাড়ি আছে সেসবের মূল্য একত্র করলে যা হবে তা আমি 40-50 বার কিনতে পারবো। আবির কথাটা শুনেই অবাক হয়।
কেননা আবিরদের সম্পদ হিসেব করলে অনেক হবে, কিন্তু এখন আপনাদের তা জানাবো না। কেননা যদি এখনই সব বলে দিই তাহলে অনেক কিছুই আপনারা জেনে যাবেন, সেজন্য রহস্য করে রাখার জন্য গল্পটাকে আটকানো। এদিকে আবির চলে যায়। দুদিন পর ইরা আর তানুর সাথে নিহা বের হচ্ছে। যা আকাশ দেখতে পায় সেজন্য ওদের কাছে যায়। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? তা কি তোমাকে বলে যেতে হবে? হবে, কেননা এখানে তোমাকে দেখে শুনে রাখার দায়িত্ব আমার। এখানে যদি কেউ তোমার উপরে হামলা করে তাহলে আমাকে তো কিছু একটা করতে হবে। এখানে আমার উপরে কেউ হামলা করতে আসবে, তাছাড়া তোমার কারণে আমার উপরে হামলা হবে তা আমি ভাববো কি করে? সে তুমি যেখানেই যাও আমাকে বলে যেও, নয়তো পরে খারাপ কোনো ঘটনা ঘটে যেতে পারে। সে যাই হোক, আমার তাতে কিচ্ছু করার নেই। এই বলে ইরা চলে আসে তানু আর নিহার কাছে। আসলে ওরা তখন একটু দূরে দাঁড়িয়েছিল, সেজন্য আকাশের সাথে ইরা কথা বলতে পেরেছে। এবার আকাশ কি করবে বুঝতে পারছে না। আসলে ওদের ওপরে রাজীব আর রিয়াজ যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এদিকে রিয়াজ, কোথায় তুই? এই তো আব্বু, আমি তো এয়ারপোর্টে। ওখানে কেন এসেছিস? আমি তো একটু বাইরে যাব। তোকে এখন কোথাও যেতে হবে না। কিন্তু কেন আব্বু? কারণ হচ্ছে এরপর রাজীব চৌধুরী তার ছেলেকে সবটা বলতে থাকে। সবটা শুনে ঠিক আছে আব্বু, তুমি তাহলে কিছু লোক পাঠিয়ে দাও, বাকিটা আমি সামলে নেব। এয়ারপোর্টের ভিতরে বা আশেপাশে কিন্তু কোনো কিছু করা যাবে না। ওরা যখন বের হবে তখনই আমি আমার কাজটা শেষ করব। যাই করিস না কেন সাবধানে করিস। ঠিক আছে আব্বু। এদিকে ওরা তিনজন তো এয়ারপোর্টে আসে রকি আর রবিকে নেওয়ার জন্য। অন্যদিকে আকাশ, আমাকে যে যেতে হবে দেশে। হঠাৎ দেশে কেন? কারো কি কিছু হয়েছে? আব্বু কল দিয়ে বললো ওনার পক্ষে কোম্পানি একা সামলানো নাকি সম্ভব হচ্ছে না। কিন্তু তুমি যদি চলে যাও তাহলে আমি একা সবটা কি করে সামলাবো? যেমনভাবে বিজনেস সামলাও তেমনভাবে সামলে নিও। তাছাড়া আব্বু নিজে কল দিয়ে বললো, সেজন্য। কিন্তু তুমি যদি এখন চলে যাও তাহলে তো ইরাও চলে যাবে। আমি যে যাব তা ইরাকে জানতে দিব না। তুই পরে একটা সময় করে ওদের নিয়ে চলে আসিস। ঠিক আছে, সাবধানে যাবি। এদিকে ইরা আর ওর বন্ধু বান্ধব মিলে আসতে থাকে। অন্যদিকে আবির যেতে থাকে। 2 ঘন্টা পরে আবির তো এয়ারপোর্টে এসে পৌঁছায়, কিন্তু ইরা আর বন্ধুরা এখনও এসে পৌঁছালো না। সেই জন্য আকাশের টেনশন হচ্ছে। এদিকে যার নাম্বারে কল দেয় তার নাম্বারই বন্ধ পাচ্ছে, সেজন্য বাধ্য হয়ে আবিরকে সবটা জানায়। আমি তখন প্লেনে, চাইলেও বের হতে পারবো না। বাকি আর কারো নাম্বার কি আছে? আমার কাছে তো নিহা আর তানুর নাম্বার আছে, এর বাইরে তো কারো নাম্বার নেই। রবি আর রকির নাম্বার কি আছে? ওদের নাম্বার দিয়ে কি করবি? আমি যদি ভুল না করি তাহলে আজকে ওরা এই দেশে আসতেছে। তাহলে তো ওদের নাম্বার দিয়ে কোনো কাজ হবে না, কেননা ওদের নাম্বারও তো সেমভাবে বন্ধ পাবি। আমি এটা তো ভাবিনি। আচ্ছা তুই সাবধানে যা, আমি বাকিটা দেখতেছি। এদিকে আবির তো যেতে থাকে। অন্যদিকে আকাশ এয়ারপোর্টে অ্যাম্বাসেডরকে কল দিয়ে কথা বলতে থাকে। ওখান থেকে সব তথ্য আমাকে পাঠান, আমি তাহলে সিকিউরিটি লাগিয়ে দিব ওদের খুঁজতে। এরপর ওরা কিছু ভিডিও পাঠায়, সেগুলো আকাশ দেখতে থাকে। ভিডিও দিতে দেখতে পায় ওরা 5 জন গাড়ি নিয়ে ঠিক এয়ারপোর্ট এরিয়া থেকে বেরিয়ে পড়ল। সেজন্য আবার কল দেয় ট্রাফিক কন্ট্রোল রুমে। ওখানে বাকি ভিডিও চেক করার জন্য বলে। এরপর ওখান থেকে 30 মিনিট পরে জানানো হয় রাস্তা থেকে ওদের উপর কেউ হামলা করে। অন্য একটা গাড়িতে সবাইকে নিয়ে ওখান থেকে বের হয়ে যায়। এরপর ওই গাড়িটা কোথায় যায় সবটা বলতে থাকে। সবটা শোনার পরে সিকিউরিটি। জি স্যার, বলুন। এই জায়গায় যাও, এদের যেভাবেই হোক খুঁজে বের করো, আমি আসতেছি। চিন্তা করবেন না স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। এরপর সিকিউরিটি 5টা গাড়িতে করে প্রায় 30 জন সিকিউরিটি বেরিয়ে পড়ে ওই ঠিকানায়। আর ওই তথ্যটা রাজীব জেনে যায়, সেজন্য রাজীব ওর ছেলেকে কল দেয়। কোথায় তুই এখন? আমি তো তোমার কথা মতো ওদের তুলে নিয়ে এসে আটকে রেখেছি। আকাশে সিকিউরিটি ওদের পাগলের মতো খুঁজতেছে। তুমি চিন্তা করো না, এরা আমাদের কখনো খুঁজে পাবে না। তাড়াতাড়ি করে ওদের ওখান থেকে অন্য জায়গায় নিয়ে যা। ঠিক আছে, তাই করতেছি। এতক্ষণে তো আপনারা বুঝতে পেরেছেন ইরা আর ওর বন্ধুরা কোথায় আর ওদের কে কিডন্যাপ করেছে। এদিকে ওদের নিয়ে অন্য জায়গাতে যেতে থাকে। ততক্ষণে আকাশের সিকিউরিটিগুলো মোটামুটি কাছাকাছি চলে আসে, কিন্তু ওরা ওখানে আসতে একটু লেট করে ফেলে, কেননা ওখানে এসে ওরা কাউকেই পায়নি। তখনই সিকিউরিটি মনে পড়ল একটু আগে যে গাড়িগুলো চলে গেল ওই গাড়িতে তো নেই।
এই বলে সিকিউরিটি কল দেয় আকাশকে। কল ধরে কথা বলতে থাকে। কথা বলতে বলতে সিকিউরিটি কথা মতো ওখানে কিছু গাড়ি দেখতে পায়, সেজন্য গাড়িগুলো ওখানে গাড়ি রেখে দেয়, সাথে সিকিউরিটিগুলোকে আসতে বলে। একটু পরেই, ওই কে রে তুই? আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ালি কেন? তোর কি প্রাণের ভয় নেই? আমার যদি ভয় থাকতো তাহলে তো এখানে এসে এভাবে দাঁড়াতাম না। তাহলে তো তোকে এবার ভয় দেখাতে হচ্ছে। ওই তোরা নাম, আর ওই ছেলেটাকে এখান থেকে বিদায় কর। এরপর গাড়ি থেকে এক এক করে লোক নামতে থাকে, কিন্তু রিয়াজ নামছে না ভেবে আকাশ ওদের প্রশ্ন করে, কি ব্যাপার, তোমরা কে নিয়ে আসতেছো? তোমাদের বস কোথায়? আমাদের বস আসবে। কই থেকে? আমাদের কোনো বস নেই। দেখ, যদি তোরা তোদের বসকে আমার সামনে এনে দিস তাহলে আমি তোদের প্রাণে বাঁচতে দেব। কথাগুলো শুনে ওরা হাসতে থাকে, কেননা ওরা এখানে 20 জনের মতন আছে আর আকাশ শুধু একাই আছে। সেজন্য ওরা ভেবেছে যে কোনোভাবে ওরা আকাশকে মেরে ফেলতে পারবে। সেজন্য, দেখ আমাদের সাথে কেউ তো নেই, কিন্তু তোকে কে বাঁচাবে তা নিয়ে আগে তুই ভাবতে থাক। তাছাড়া তোকে মেরে বডিটা এমন জায়গায় রাখবো যে কেউ কখনো খুঁজেও পাবে না। তাহলে আর দেরি কেন, চল আমরা তাহলে শুরু করি লড়াই। এরপর ওরা প্রথমে খালি হাতে মারামারি করার জন্য আসে। প্রথমে ওদের কিছুক্ষণ মারতে থাকে, কিন্তু ওরা ততক্ষণে বুঝে গিয়েছে ওরা খালি হাতে তেমন একটা মারতে পারবে না। সেজন্য এবার ওরা গাড়ি থেকে যে যা পায় তা নিয়ে মারতে চলে আসে। এদিকে আকাশের সিকিউরিটি চলে আসে ততক্ষণে। ওরা তো এসে গুলি করতে থাকে। এতে রিয়াজের কিছু লোক মারা যায়, কিন্তু এরপর ওরাও কিছু বন্দুক বের করে পাল্টা গুলি করতে থাকে। এইদিকে একে একে ওদের অনেক লোক পালিয়ে যায় জঙ্গলের ভেতরে। স্যার আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি, তোমরা দেখো রিয়াজ কোথায় আছে। ওনাকে তো বের হয়ে গুলি করতেও দেখিনি। একটা কাজ করো, ইরা কোন গাড়িতে আছে তা খুঁজে দেখো। ওকে খুঁজে পেলে তোমরা এখান থেকে চলে যেও। কিন্তু আপনাকে এখানে কে যাবো কি করে? চিন্তা করো না, এখন তো আর কোনো সমস্যা নেই। ওরা তো সবাই পালিয়ে গেছে, এখন শুধু এদের খুঁজে বের করেই কাজ শেষ। ঠিক আছে, যেমনটা বলবেন। এরপর শুরু হয় বাকি কাজ। ওরা মোটামুটি 4টা গাড়িতেই তল্লাশি করে খুঁজে পায়, কিন্তু ওরা সবাই জ্ঞান হারা ছিল। তোমরা এখন আপাতত আমার সাথে থাকো। ওদের যখন জ্ঞান নেই তখন আর চিন্তা নেই। এখন চলো, ওদের নিয়ে আমরা হসপিটালে যাই। এরপর শুরু হলো বাকি কাজ। ওদের নিয়ে চলে আসা হয় হসপিটালে। একে একে ডক্টর ওদের সবাইকে দেখতে থাকে, দেখে মোটামুটি ওদের চিকিৎসা করতে থাকে। এদিকে, তোমরা তাহলে এখন বাসায় চলে যাও, বাকিটা আমি সামলে নিব। স্যার পারবেন তো সবটা? পারবো, চিন্তা করো না। এইদিকে 2 ঘন্টা পরে ওদের সবার জ্ঞান ফেরার পরে ওরা নিজেদের হসপিটালে দেখলে এইদিকে ইরার বিছানার পাশে আকাশ বসেছিল। এরা তো জ্ঞান ফিরে আকাশকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি বুঝতে পারিনি তোমার কথা না শুনে আমাদের সাথে এরকম কিছু হয়ে যাবে। এখন আর কাঁদতে হবে না, তাছাড়া যা হওয়ার হয়েছে। তোমাদের আমি খুঁজে পেয়েছি, এটি আমার জন্য অনেক বড় একটা পাওনা। তবু তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো তোমার অনুমতি না নিয়ে কোথাও যাব না। এদিকে ইরার কথাগুলো শুনে তো অবাক হয়, কেননা ইরা হঠাৎ এরকমভাবে কথা বলবে তা তো আকাশ কল্পনাও করতে পারেনি। এদিকে ইরা তখনও জড়িয়ে ধরে আছে, এদিকে এই প্রথম ইরা এইভাবে জড়িয়ে ধরে আছে। সেজন্য অনেক ভালো লাগা কাজ করতে থাকে। সেজন্য না চাইতেও ইরার কপালে একটা চুমু দেয়। এতেই ইরা লজ্জা পেয়ে আকাশকে আবারও জড়িয়ে ধরে। সব কি এখানে সেরে নিবে নাকি বাসার জন্য কিছু রেখে দিবে? যা দুষ্ট। এদিকে শব্দ আকাশের মাথার উপর দিয়ে যাচ্ছে, কেননা কিভাবে কি হচ্ছে তাই ভেবে পাচ্ছে না। এত তাড়াতাড়ি ইরার এইভাবে পরিবর্তন হলো কি করে তাই ভেবে পাচ্ছে না। আচ্ছা, তোমার মাথায় কোনো আঘাত লাগেনি তো? মানে তোমাকে যে অজ্ঞান করলো সে কারণে এরকমভাবে কথা বলছো না তো? আমি তো ঠিকই আছি, কোনো কিছু কি হয়েছে? তোমার হঠাৎ এত পরিবর্তন দেখে আমি একটু অবাকই হলাম। ও তাই বলো, আমি তো কি না কি মনে করেছিলাম। এদিকে পরের দিন ওদের হোটেলে নিয়ে আসা হলো। এইখানে আসার পরে সবাই আকাশকে ধন্যবাদ দিতে থাকে, কেননা ও না থাকলে এরা কেউই হয়তো আজকে বেঁচে থাকতো না। সেই জন্য একটু পরে, ভাইয়াকে দেখছি না। আবির তো 2 দিন আগে দেশে চলে গেছে। তাহলে আমরা আর থেকে কি করব? তাছাড়া ব্যবসায় অনেক চাপ, আমরা তাহলে 2 দিন পরে রওনা দিব। কিন্তু ওদের দুজনকে যে এনেছো, ওরা 2 দিনের জন্য শুধু শুধু কেন আসলো? ওদের যে কারণে এনেছি সেই কারণটা এখন আর আমার
লাগবে না, সেজন্য চলে যাব আমরা। ঠিক আছে, তাই হবে। আমি রুমে গেলাম, তুমি তাহলে ওদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে এসো। এদিকে আকাশ ওর রুমে চলে আসে। এদিকে ইরার বান্ধবীরা একে একে প্রশ্ন করতে করতে থাকে, কিন্তু ওদের সব কথাই শুধু না বলে যায়। এতে ওরা আরও অবাক হয় ইরার এইরকমভাবে পরিবর্তন দেখে। কি রে, তাহলে আমরা আর এখানে আসলাম কেন? সেটাই তো, আমরা যে কাজে এসেছি সে কাজটা যদি না হয় তাহলে তো এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। এই জন্যই তো আমরা 2 দিন থেকে চলে যাব। আর এই 2 দিনটা আমি আমার নিজের মনের মতো কাটাবো। আর এই 2 দিন আমি তোমাদের সাথে কোনো রকম যোগাযোগ করব না। এটা আবার কেমন কথা? যোগাযোগ নাই রাখিস, ভালো কথা, দেখা তো হবে। তা শিওর না। আচ্ছা, আমি গেলাম। এরপর ইরা চলে আসে আকাশের কাছে, এসেই আয়নার সামনে এসে নিজের মতো করে সাজতে থাকে। এদিকে ইরাকে এভাবে সাজতে দেখে আকাশ তো অবাক হয়ে যায়, কিন্তু তাও তাকিয়ে শুধু দেখতে থাকে, যা ইরা আয়নায় তাকিয়ে বুঝতে পারে। কি দেখতেছো ওরকম করে? শুধু কি দেখেই যাবে নাকি কিছু করবেও? মানে ঠিক বুঝলাম না। মানে তোমাকে আমি বুঝাচ্ছি। এরপর ইরা আস্তে আস্তে আকাশের দিকে আসছে, আর আকাশ তো ভয় ভয় পেছনের দিকে চলে যাচ্ছে, যা দেখে ইরার কিছুটা হাসি পায়, কিন্তু তাও চুপ করে আছে। একটু পরে ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে, এতে আকাশ একটু অবাকই হয়। কি করছো কি তুমি? এরকম করলে আমি যে নিজেকে আর ধরে রাখতে পারবো না। আমি তো সেটাই চাই, সেজন্য তো তোমার কাছে আসা। আমি কিন্তু অল্প আসতে এসে পরে যদি পুরোপুরি চলে আসি। বললাম তো, যেভাবে খুশি সেভাবে আসতে পারো, আমি একটুর জন্য বাধা দেব না। এরপর লাইট অফ হয়ে গেল। তারপর যা হওয়ার হয়েছে তা আপনাদের শুনতে হবে না। সকালেই ওরা দুজনে গোসল করে নেয়, সাথে খাবারও খেয়ে নেয়। আমরা তো 2 দিন আছি, সেজন্য আমি চাই তুমি এই 2টা দিন পুরোপুরিভাবে আমাকে দাও। ঠিক আছে, আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব সন্ধ্যার পরে। উল্টোপাল্টা কোনো জায়গা না তো? আমার বাড়িতে নিয়ে যাব। এখানে তোমার বাড়ি আসলো কিভাবে? সন্ধ্যার পরে যখন নিয়ে যাব তখন সব দেখতেও পারবে আর বুঝতেও পারবে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। এরপর সন্ধে হতেই ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে, আর এদিকে আকাশ ওর রুমটা ফুল দিয়ে সাজাতে বলে দেয় ওর সিকিউরিটিতে। সন্ধে হতেই আকাশ ইরাকে নিয়ে একটা বাড়িতে আসে। বাড়িতে এত সিকিউরিটি দেখে আর এত বড় বাড়ি দেখে ইরা তো বরাবরের মতনই অবাক হয়। কি ব্যাপার, এটা কার বাড়ি? তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? সবই বলবো, আগে ভিতরে তো চলো। ওরা দুজনে ভেতরে যায়। এরপর একে একে ইরাকে প্রতিটা রুমে দেখাতে থাকে, সাথে বাকি সবটাও। ইরা তো দেখতে থাকে আর অবাক হয়, কেননা এরকম বাড়ির কথা ইরা শুধু কল্পনাতেই দেখেছে, কিন্তু বাস্তবে কখনো দেখেনি। সেজন্য এত খুশি হয়, যা বলার বাহিরে। এখন বলো, বাড়িটা তোমার কেমন লেগেছে? সত্যি এত সুন্দর বাড়ি আমি এর আগে কখনো দেখিনি। আচ্ছা, এই বাড়িটা কার? কার আবার? আমার। দেখো, এখানে ঠাট্টা করতে হবে না, বলো কার বাসা এটা? বললাম তো, এটাই আমার বাসা। এত বড় বাড়ি তোমার? যদি তোমার এত বড় বাড়ি হয় তাহলে তুমি তোমাদের বাড়িতে এসে আমাদের কোম্পানিতে এসে থাকো কেন? কারণ তো অবশ্যই আছে, আর সেই কারণেই আমি থাকি। সে কারণটা কি? সবই জানতে পারবে আস্তে আস্তে। আগে চলো, তোমাকে আমার রুমটা দেখাই। এরপর ইরাকে রুমে নিয়ে আসে। ইরা তো রুম দেখে এতটাই অবাক হয় যা বলারই বাহিরে, কেননা রুমটা যতটা সুন্দর ভেবেছিল এই রুমটা তার থেকেও বড়, তার সাথে বারান্দা অনেক বেশি বড়, তার উপর রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে, তা দেখে ইরা তো অবাক। আচ্ছা, এই রুম এভাবে সাজানো কেন? আজকে আমার বাসায় প্রথম এলে, সেজন্য ভাবলাম আরেকটা বার হয়ে যাক, তারপর আমার সম্পর্কে তোমাকে সবটা বলবো। কেন আমি তোমাকে বিয়ে করেছি তাও তুমি জানতে পারবে। সত্যি বলছো তো? সবটা বলবে? হ্যাঁ, সবটাই বলবো। এরপর ওরা দুজনেই ফ্রেশ হয়ে রুমে চলে আসে। এরা তো বসে আছে আর লজ্জা পেতে থাকে। এদিকে আকাশ শুয়ে আছে ইরার কোলে। ইরা মাথায় হাত বোলাতে থাকে, তখন আকাশ সবটা বলতে থাকে। সবটা শুনেই ইরার চোখে পানি চলে আসে। একটা মানুষ যে কাউকে ভালোবাসলে এতটা কষ্ট করতে পারে তা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। আমিও যে তোমাকে না দেখলে বুঝতে পারতাম না একটা মানুষের ছোটবেলার কিছু কাহিনীর জন্য এরকমভাবে কার জন্য অপেক্ষা করতে পারে। সে যাই হোক, অবশেষে আমাদের মিলন তো হলো। তা তো হলোই। এখন চলো আমরা নিজেদের মুহূর্তটা অনুভব করি।
চলো তাহলে। এরপর ওদের মধ্যে আবারও সেকেন্ড বাসর রাত শুরু হতে থাকে। ওরা নিজেদের কাজ করতে থাকুক, ততক্ষণে আমরা চলুন গল্পের কাহিনী নিয়ে একটু আলোচনা করি। আপনারা হয়তো ওদের কাহিনী আর আকাশের পরিচয় নিয়ে বুঝতে পারছেন কতটা বড় লোক সে, কিন্তু এখন আপাতত আপনারা এটুকুই জানুন, কেননা এখনই সবটা জানতে হবে না। আস্তে আস্তে পড়বেন, শুনবেন আর আস্তে আস্তে জানতে পারবেন। সবটা যদি এখনই বলে দিই তাহলে পরে আর কোনো কিছুই থাকবে না, সেজন্য গল্পের সাথে থাকুন। পরের দিন সকালবেলায়। আচ্ছা, আমরা হোটেলে না থেকে এই কয়েকটা দিন তোমার বাড়িতে তো থাকতে পারি, কেননা ওই হোটেলে তো অনেক ডলার ভাড়া হয়ে গেল। ওটা আমারই হোটেল, সেজন্য ভাড়া নিয়ে তোমাকে বিন্দুমাত্র ভাবতে হবে না। কি বলছো তুমি? ওই হোটেলটাও তোমার? আমার আরও কি কি আছে সবই তুমি জানতে পারবে আস্তে আস্তে। তাহলে চলো আমরা হোটেলে এসে সব কিছু নিয়ে আসি আর এখানে আরও কয়েকটা দিন থাকি। কিন্তু তোমার বান্ধবী ওরা কি করবে? ওদের আমি চলে যেতে বলবো, আর আমরা দুজন আরও কয়েকদিন থাকবো এখানে। ঠিক আছে, যেমনটা বলবে। এরপর ইরা হোটেলে এসে ওদের কিছু একটা বলে বুঝিয়ে পাঠিয়ে দেয় দেশে। এরপর ইরা আর আকাশ ওদের বাড়িতে আসে, আরও 10 দিন থাকতে থাকে। তবে এই 10টা দিন ওরা এত আনন্দ করে যা এরা সারা জীবন মনে রাখার মতন। যেদিন ওরা ওখান থেকে চলে আসবে তখন এরা আকাশের বুকে শুয়েছিল আর কথা বলতে থাকে তার সাথে। একটা কথা বলো তো। কি কথা? তুমি যখন সবই জানতে তখন আমাকে কেন বললে না? বললে তো আমি তোমার সাথে এরকমভাবে খারাপ ব্যবহার করতাম না। সে তুমি করতেই পারো, তাছাড়া এখন যে ভালোবাসা দিচ্ছ সেটা এত কিছুর কাছে এমনিতেই হার মেনে যাবে। আচ্ছা, তোমার পরিচয় কি শুধু ভাইয়া জানতো? কেননা আমি তোমাদের দেশে যাওয়ার পরে তোমার ভাইয়ের সাথে পরিচয় হয়। তাছাড়া তোমার ভাই নিজেও জানে না আমার এত কিছু আছে। বুঝতে পারছি, তবে চিন্তা করো না, এত বছরের কষ্টগুলো তোমাকে এত তাড়াতাড়ি ভুলিয়ে দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। কি করে সেটা তুমি দেখতেই পারবে। এখন চলো আমরা কিছু শপিং করে বাবা মা আর ভাইয়ের জন্য নিয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে। এরপর ওরা দুজনে শপিংয়ে যায়। ওখান থেকে অনেক কিছু কিনে ওরা রেডি হয়ে চলে আসে এয়ারপোর্টে। ওখানে ওরা নিজেদের জন্য আলাদা করে কেবিন নেয় বিমানের মধ্যে। ওরা ওখানে সময় কাটাতে থাকে। এরপর চলে আসে ইরাদের বাসায়। এদিকে ইরার বাবা মা আর আবির ওদের দেখে তো অনেক খুশি হয়ে যায়। কেমন আছিস তুই? আর আকাশ, তুমি ঠিক আছো তো? আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? সাইডে আয় বলতেছি। ওরা তো সাইডে যায়। এদিকে হীরাকে এত খুশি ওর বাবা মা আগে কখনো দেখেনি, সেজন্য জিজ্ঞেস করলে এরা মোটামুটি হালকা করে কিছু কথা ওনাদের বলে দেয়, যেন ওনারা মোটামুটি কিছু ধারণা নিতে পারে সেই জন্য। এদিকে আবির আর আকাশের কথা শেষে, কি রে, তোরা আবার কি কথা বললি? ও কিছু না। আকাশ আর ইরা, তোমরা তাহলে রুমে এসে ফিরে শুয়ে নাও। তাহলে আমি অফিসে যাচ্ছি, আর ইরা তুই ও তাহলে আকাশকে নিয়ে অফিসে চলে আয়। আবির, এটা কেমন কথা? ওরা এসেছে মাত্র আর তুই ওদের অফিসে যেতে বললি? কি করব, অনেক কাজ যে পড়ে আছে। তাছাড়া ওরা দুজনে আসলে অনেক কাজ সহজ হয়ে যেত। তা তুমি যাবে তো অফিসে? যাব, তবে কর্মচারী হয়ে। কিন্তু কেন? আমি তোমাদের কোম্পানিতে যেমন ছিলাম তেমনই থাকতে চাই। এখন হুট করে আমার এত উন্নতি দেখলে সবাই ভেবে নিবে তোমাকে বিয়ে করে সবটা হাতিয়ে নিয়েছি। কে কি ভাবলো তা জেনে আমাদের কি কাজ আছে বলো? ঠিক আছে, কিন্তু তোমার বান্ধবী? ওদের আমি আজকের পর থেকে অফিসে আসার জন্য নিষেধ করে দেব। তাহলে ওরা চলবে কি করে? এই যে ওরা কেউ এতটাও গরিব না যে চাকরি না করলে খেতে পারবে না। তা তো বুঝলাম। তাছাড়া তোমাকে তো বলেছিলাম আমি ওদের কেন আমি চাকরিতে রেখেছিলাম। আমি জানি, আমি বলতে চেয়েছি হুট করে এভাবে বলে দিলে ওরা তো অনেক কিছু জানতে চাইবে তখন। সেসব আমার উপর তুমি ছেড়ে দাও। ঠিক আছে, দিলাম ছেড়ে। এখন চলো অফিসে যাই। এরপর ওরা অফিসে আসে। এদিকে ইরা আগের মতো আকাশের সাথে খারাপ ব্যবহার করছে না দেখে নিহা বলে ওঠে, যাও আকাশ, আমাদের জন্য কফি নিয়ে এসো। জি ম্যাম, যাচ্ছি। দাঁড়াও আকাশ, তোমাকে কোথাও যেতে হবে না। যার কফি খেতে ইচ্ছে হবে সে এসে বানিয়ে খাবে। তাছাড়া আকাশ তোদের কোনো কথা শুনবে না, আর তোদেরও কাল থেকে অফিসে আসতে হবে না। কি বলছিস সেগুলো তুই? আমি ঠিকই বলছি, তোদের আর আসতে হবে না। বুঝলাম না,
আমেরিকায় ছেলেরা কি এমন করলো যে তুই এখন ওকেই সাপোর্ট করে যাচ্ছিস? আচ্ছা, তোরা যে একই রুমে ছিলি, ওই ছেলে কি কোনো কিছু করেছে বা কোনো ছবি তুলে তোকে ব্ল্যাকমেল করেছে? দেখ, আমরা তোর বান্ধবী, আমাদের বলতে পারিস, আমরা কিন্তু কিছুই মনে করব না। বললাম তো কোনো কিছু করব না, আর নাই তোদের করতে দেব। তাছাড়া তোদের তো এমনিতে কাজ আছে, সেজন্য নিজেদের কাজগুলো কর আগে। আমি কি করব না করব তা নিয়ে এখন আর তোদের মোটেও ভাবতে হবে না, তোরা এখন যেতে পারিস। এদিকে ওরা দুজনে এত বের হয়ে আসে, সাথে ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল, যে এরা এতটা পরিবর্তন হয়ে গেল তা নিয়ে। আপনারাও সেমভাবে বুঝতে পারছেন না কিভাবে এরা নিজেও এতটা পরিবর্তন হয়ে গেল। এদিকে রাতে আকাশ আর ইরা বাসায় আসে, ওদের দেখে বাকিরা তো অবাক হয়ে যায়। কি ব্যাপার ইরা, আকাশের কিছু কি হয়েছে? না আম্মু, ও ঠিক আছে। আচ্ছা, আমরা অনেক ক্লান্ত, রুমে ফ্রেশ হয়ে নিচে নামতেছি। এদিকে ওরা তো চলে যায়, এদিকে বাকিরা তো অবাক। এটা কি হলো? ইরা এত চেঞ্জ হলো কি করে? আমি নিজেই তো তা ভাবতেছি, কি থেকে কি হয়ে গেল। আমেরিকা থেকে এসে ইরা তো দেখে অনেক পরিবর্তন হয়ে গেল। আমিও তো সেটাই দেখতেছি। তা একটা কথা বলার ছিল। কি কথা আম্মু? আচ্ছা, আকাশের ব্যাপারে তো তুই কোনো কিছুই আমাদের জানালি না। আসলে আম্মু নিজেও আকাশের ব্যাপারে পুরো তথ্য জানি না। সে কি, কোনো তথ্য না জেনেই তুই কি করে পারলি? নিজের বোনকে এরকম লোকের সাথে বিয়ে দিলি কেন? আসলে কয়েক বছর আগে আমরা যে একটা প্রজেক্ট পেয়েছি, আর এই প্রজেক্টটা আমেরিকা থেকে একটা ছেলে এসে আমাদের দিল, মনে আছে কি? মনে তো আছে, কিন্তু এটার সাথে এই ছেলের সাথে সম্পর্ক কি? কেননা এটাই সেই ছেলে আকাশ। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। আর আমাদের এখানে যে সবচেয়ে বড় হোটেলটা আছে, ওই হোটেলের মালিক আকাশ নিজেই। কি বলিস? এত কিছু থাকার সত্ত্বেও ছেলেটা তাহলে আমাদের বাসায় কেন পড়ে আছে? আর এটার সাথেই কেন কোম্পানিতে কাজ করতেছে? তাকে একটু বলবি আমাদের? কেননা আকাশ ইরাকে পছন্দ করে, সেজন্য নিজেই ইরাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি ছেলেটা আসলে অনেক ভালো, কোনো বাজে নেশা থেকে শুরু করে কোনো রকম বদ অভ্যাস নেই ছেলেটা, সেজন্য আমি রাজি হয়ে গেলাম। তাছাড়া ইরার এখনকার হাবভাব দেখে মনে হচ্ছে ও অনেক কিছুই জানে। আমারও সেম মনে হচ্ছে, নয়তো আমেরিকায় এসে ও এতদিন আকাশের সাথে থাকার তো কথা না। তার উপর আজকের কথা শুনে মনে হলো ওদের মধ্যে কিছু তো একটা আছে, যার জন্য ওরা এরকম করতেছে। সে যাই হোক, ওরা যদি সুখী হয় তাহলে আমাদের জন্য তো ভালো হয়। আমার মেয়ে সুখী হলে এটা তো আমাদের জন্যই ভালো। আচ্ছা, ওরা চলে আসতেছে, সবাই চুপচাপ থাকো। এদিকে ওরা নিচে নামে, এসে দুজনকেই খেতে বসে যায়। এদিকে ইরা অবাক করিয়ে দিয়ে আকাশকে নিজের হাতে খাইয়ে দিতে থাকে। এতে বাকিরা তো অবাক হয়, সাথে আকাশ নিচেও একটু অবাক হয়। একটু পরে ওরা খাবার খেয়ে নেয়। তখন এরা, তুই ঠিক আছিস তো? আমার আবার কি হয়েছে? আমি তো ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে না। আচ্ছা আব্বু, যে কথা বলার জন্য এসেছি, আমি এখানে আর 2 থেকে 3 মাস থাকবো। এরকম কি আলাদা থাকবি? আমাদের এত বড় বাড়ি থাকতে তুই বাইরে কেন থাকবি? আমি এই দেশেই থাকবো না। তাহলে থাকবি কোথায়? কোথায় আবার? আকাশের সাথে আমেরিকায় ওর বাড়িতে। তুইও কি ওর বাড়িতে গিয়েছিস? ও আমার হাজব্যান্ড, ওর সাথে তো যেতেই পারি আমি যে কোনো জায়গায়। তুমি চুপ করে আছো কেন? আব্বু, এরা কিন্তু ঠিকই বলেছে। তাছাড়া আমি ওর হাজব্যান্ড, ওর সব দায়িত্ব তো আমারই এখন থেকে। কিন্তু তুমি আমেরিকায় কি করো তা তো আমরা কিছুই জানি না, তাই তোমার বাসা কিছুই তো দেখিনি, আর পরিচয়ও তো ঠিক মতো জানি না। আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে এনেছি, এই ভিডিও আপনারা 3 জনে মিলে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাই এরাও দেখুক আমাদের সাথে ভিডিও। আব্বু আম্মু, আমি দেখে কি করব? কারণ এই ভিডিওটা আমি আর আকাশ দুজনে মিলে করেছি, সেজন্য আমার কোনো কিছু দেখা লাগবে না। কিন্তু তোমরা এটা জেনে রেখো, আমি কিন্তু ওর এই বাড়ি গাড়ি অফিস দেখে কিন্তু আমি পরিবর্তন হইনি। আকাশ, এরা কি সত্যি বলছে? একদম সত্যি বলেছো। এরপর ওরা চলে যায় রুমে, আর এদিকে আবির ওর বাবা মা মিলে ভিডিও দেখতে থাকে আর বারবার অবাক হতে থাকে, কেননা এত কিছু যে আকাশের থাকবে তা তো ওনারা বুঝতেও পারেনি। পরের দিন সকালবেলায়, ইরা, ইরা, তুই এত তাড়াতাড়ি রান্নাঘরে কেন? রান্নাঘরে মানুষ কেন আসে তা কি তুমি জানো না? তা আমি জানি, কিন্তু এতগুলো বছরেও তো
তোকে কখনো রান্নাঘরে আসতে দেখিনি। কি করব, আকাশের জন্য নাস্তা বানাবো, কিন্তু উঠতে লেট হয়ে গেছে। সমস্যা নেই, ও এখনো ঘুমাচ্ছে, ততক্ষণে আমার নাস্তা বানানো হয়ে যাবে। তা কি বানাবি এখন? দেখি কি বানানো যায়। এদিকে ইরা ওর রান্নার কাজ করতে থাকে, অন্যদিকে আকাশ ফ্রেশ হয়ে নেয়। তখন ওর মোবাইলে কল আসে, কল রিসিভ করে নিচে নামে। ওকে এইভাবে আসতে দেখে, কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? আমাকে দেশে ফিরতে হবে একবার। কি বলো, এত তাড়াতাড়ি করে যাবে? কিছু কি হয়েছে? তেমন কিছু হয়নি, শুধু 3 দিনের জন্য যেতে হবে। আমিও যাব তাহলে তোমাদের সাথে। বাবা মা কি একা ফেলে যাবে? তাতে কি, একদিন তো ওনাদের ছেড়ে যাবই, সেজন্য এখন থেকে একটু একটু অভ্যাস করে নেব। কিন্তু তোমার তো লেট হবে মনে হচ্ছে। তুমি শুধু 30 মিনিট অপেক্ষা করো, আমি ততক্ষণে সবটা গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে হেলিকপ্টার আনার ব্যবস্থা করতেছি। এদিকে ইরা রুমে যায়। আকাশ ততক্ষণে নাস্তা করে নেয় আর ইরার বাবা মাকে সবটা জানিয়ে দেয়, কিন্তু কী কারণে যাচ্ছে তা এখনও বলেনি। কিছুক্ষণ পরে ইরা নিচে ওর বাবা মাকে বলে বেরিয়ে পড়ে। এরপর হেলিকপ্টার করে এয়ারপোর্টে আর ওখান থেকে বিমান নিয়ে চলে আসে আমেরিকায়। আবারও ওখান থেকে হেলিকপ্টার করে আবারও আকাশ ওর নিজের বাসার সামনে এসে নামে। ওখান থেকে নামলেই সিকিউরিটিগুলো আকাশের সামনে আসে। কি করে হলো এইসব? আমরা বুঝতে পারিনি, সব কিছু তো ঠিক হয়েছিল, কিন্তু গতকাল মনে হয়েছিল কেউ তো ঢুকেছে, কিন্তু ওখানে এতগুলো লোকের ভিড়ে আমরা বের করবো কি করে? আচ্ছা, আমাকে আগে সবগুলো ভিডিও দেখাও। তুমি কি শুরু করলে? আগে ফ্রেশ হবে, তারপর বাকি কাজ। স্যার, ম্যাম কিন্তু ঠিক বলেছে, আপনি আগে ফ্রেশ হয়ে নিন, তারপর আমরা এই বিষয়ে দেখতেছি। আমার তো রাজীব আর রিয়াজকে সন্দেহ হচ্ছে। এই কাজটা ওরা করতেও পারে, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু ওরা যদি সত্যি সত্যি ওখানে এসে থাকে তাহলে তো আমাদের জন্যই ভালো হবে, কেননা ওদের খুঁজতে হবে না আলাদাভাবে। এমনিতে ওদের খুঁজে বের করতে এতটা সময় কেন লাগছে? তোমাদের বলেছি যা কিছু হয়ে যাক না কেন, তোমরা কিন্তু ওদের খুঁজে বের করো। দেশে এত প্রশাসনিক লোক, তাদের মধ্যে কেউ কি পারছে না? কি করব, ওদের সিম থেকে শুরু করে ওরা কোনো কিছুই ঠিকমতো ইউজ করছে না, সেজন্য একটু মুশকিল হয়ে গেল। ঠিক আছে, একটা কাজ করো। কি কাজ করতে হবে? আমি একটা ঠিকানা দিচ্ছি, এই ঠিকানায় যাকে পাবে নিয়ে আসবে। কিন্তু এই ঠিকানা তো... আমি জানি, তোমাদের কোনো সমস্যা হলে আমার পরিচয় দিও। তোমরা তাহলে যাও, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে স্যার, তাই হবে। এদিকে ওরা যায় ওই ঠিকানায়, মোটামুটি কিছু লোককে খুঁজে পায় আর ওদের নিয়ে আসা হয়। স্যার, ওদের নিয়ে এসেছি। যাক, ভালো করেছো। এবার ওদের মুখ থেকে সত্যি কথা বের করার চেষ্টা করো, তাহলেই হবে। ঠিক আছে, তাই হবে। এবার সিকিউরিটিগুলো ওদের নিয়ে বের হয়। এদিকে আকাশ ইরা বসে আছে, তখন ইরা প্রশ্ন করে জানতে চায় ব্যাপারটা কি হয়েছে। আমি এখানে না থাকাতে কেউ একজন আমার কোনো একটা অফিসে বা বাড়িতে বোমা লাগিয়েছে, কিন্তু আমার বাড়িতে বোমা বের করার যন্ত্র লাগানো আছে, সেজন্য খুব সহজে তা বের করতে পারি। কিন্তু বোমা লাগিয়েছে কে, তা শুধু খুঁজে বের করতে হবে। তা তুমি তো জানো ওরা কারা, তাহলে সরাসরি ওদের কেন ধরছো না? উপযুক্ত প্রমাণ ছাড়া ওদের আইনের মাধ্যমে কোনো সাজা দিতে পারবো না, সেজন্য আমাকে নতুন কোনো পথ দেখতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই দেশে তোমার কি শুধু ব্যবসাই আছে, নাকি আরও অনেক কিছু আছে? তা তো বললে না। ব্যবসা তো আছে, এর বাইরে আমার পাওয়ার সম্পর্কে তুমি এখনও কোনো কিছু জানো না। যখন জানি না তখন তুমি বলো। জানতে পারবে সবই, আপাতত ওদের খুঁজে বের করি। ওরা বাবা ছেলে আমার ক্ষতি করে যাচ্ছে, ওদের উপযুক্ত প্রমাণ হলে সাজা দিতে পারতাম। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ওদের গোপনে তো মেরে ফেলতে পারো। এটা অবশ্য মন্দ বলনি, কিন্তু এটার জন্য তো ওর সময় লাগবে অনেক বেশি। সে লাগুক সময়, তোমার প্রমাণ জোগাড় করতে যদি সময় লাগে তাহলে আমি যেভাবে বলছি সেভাবে করে নাও। ঠিক আছে, তাই হবে। এদিকে আকাশ আরও লোক লাগিয়ে দেয়। এদিকে ইরা ওর বাবা মা আর আবিরকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, তাহলে আমরা বরং 1 থেকে 2 দিনের মধ্যে আসি আমেরিকায়। তাহলে তো ভালোই হয়, কিন্তু ব্যবসা কে দেখবে? ম্যানেজারকে বলে যাব দেখে রাখার জন্য। ঠিক আছে, তোমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে জানিয়ে দিও, আর কখন নামবে তা বলে দিও। আমি আর আকাশ সময় করে বলে দেব। আচ্ছা, ঠিক আছে। এইদিকে ইরা পরে ব্যাপারটা আকাশকে জানায়। এটা তুমি কি করলে? কই কি করলাম? ওনাদের যদি কোনো বিপদ হয় তখন কি করব? তেমন কিছু হবে না। তাছাড়া ওরা বাবা ছেলে তো এমনিতে লুকিয়ে আছে, ওদের কি আর সাহস হবে আমাদের উপরে এমন হামলা করা? তাছাড়া ওরা তো খোঁজই পাবে না। এখানে বলা যায় না কখন কি হয়ে যায়, তাও সাবধানে থাকতে হবে। আচ্ছা, তাই হবে।
তা ওনারা আসবে কখন? বললো 2 দিন পরে জানাবে। ওনাদের সাথে কথা হলে আমাকে জানিয়ে দিও। এদিকে 2 দিন পর রাজীব আর রিয়াজ বসে আছে, কেননা ওদের খোঁজার জন্য আকাশ তো লোক লাগিয়ে দিয়েছে, সেজন্য ওরা লুকিয়ে আছে একটা আইল্যান্ডে। আব্বু কতদিন আমরা এভাবে লুকিয়ে থাকবো? লুকিয়ে না থাকলে আর কি করব? আকাশের ক্ষমতার কাছে আমরা তো পেরিয়ে উঠবো না কোনোভাবে। কিন্তু এখন তাহলে উপায় কি আব্বু? আমার কাছে একটা খবর আছে। কি খবর? কথাগুলো কানে কানে বলি, নয়তো বাইরে কেউ শুনে নিলে পরে আমাদের জন্যই বিপদ হয়ে দাঁড়াবে। বল আব্বু, কি বলতে চাও? এরপর রাজীব কিছু কথা রিয়াজকে বলে। রিয়াজ সবটা শোনার পরে, তুমি এত সব তথ্য পাও কোথা থেকে? তথ্য বলে আসে না, সেটাকে জোগাড় করে নিতে হয়। এখন শুধু অপেক্ষা করতে হবে কখন ওরা আসে। ঠিক আছে আব্বু। অন্যদিকে তানু আর নেহা সাথে রকি আর রবিও ওরা একসাথে হয়। আচ্ছা এরা আর আকাশের মধ্যে এত মায়া আর ভালোবাসা আসলো কোথায় থেকে? সেটাই তো প্রশ্ন। আচ্ছা আঙ্কেল, আন্টির সাথে দেখা করি, ওনারা হয়তো জানবে। সেটাই ভালো হবে। এরপর ওরা 4 জন মিলে আসে ইরার বাবা মার সাথে কথা বলার জন্য। তখন ওনারা সব কথাই বলল। সবটা শুনে ওরা তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। কি বলেন আন্টি, এত কিছু হয়ে গেল আর আমরা জানতেই পারলাম না? তা তো আমি জানি না। তাছাড়া আমরা কালকে যাব আমেরিকায়। যদি তোমরাও যেতে চাও তাহলে আমাদের সাথে আসতে পারো। ঠিক আছে আন্টি, আমরা তাহলে আজকে আপনাদের সাথেই আসতেছি। এদিকে ওনারা যেতে থাকে। এইদিকে আকাশকে ইরা কিছুই জানায়নি, কেননা ইরা ভুলে গিয়েছে সেসব কথা জানাতে। এদিকে যাও মনে পড়লো তখনই এরা নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর সাথে 5 জন সিকিউরিটি নিয়ে। এইদিকে ওরা এয়ারপোর্টে থেকে বের হলে ইরা ওর বাবা মা ভাই আর বান্ধবীদের সাথে কথা বলে গাড়িতে ওঠে। কিছু দূর আসার পর কথাটা আকাশকে জানায়। তুমি কি পাগল? এখন আমাকে জানাচ্ছ? তার উপর সিকিউরিটি না নিয়ে চলে গেলে? এয়ারপোর্টে যাওয়ার আগে আমাকে একবারও তো বলতে পারতে। আরে রাগ করছো কেন? আমি বলতে ভুলে গেছি। তাছাড়া চিন্তা করো না, 1 ঘন্টার ভিতরে চলে আসবো। এদিকে কল কেটে ইরা তো গল্প করতে থাকে। 2 ঘন্টা পার হয়ে গেল, ইরা এখনও এলো না। সেজন্য ও নাম্বারে কল দেয়, কিন্তু কাজই হলো না। তখন বুঝতে বাকি রইল না, সেজন্য অনেক লোকে কল দিতে থাকে। আর কিছু কিছু জায়গা লোকেশন জেনে হেলিকপ্টার করে অনেক সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ে, কেননা আজকে রাজীব আর রিয়াজের কাহিনী শেষ করে আসবে সেই জন্য। এদিকে ওরাও সেই আইল্যান্ডে এসে পৌঁছায়। স্যার, আপনি কি করে জানেন ওরা এখানে আছে? সে তোমাদের ভাবতে হবে না। তোমরা শুধু এটা চিন্তা করো কি করে ওদের মারবে। তবে সাবধান, ভিতরে কিন্তু আমাদের মেহমান আছে, ওদের জন্য কোনো ক্ষতি না হয়। চিন্তা করবেন না, আমরা ওনাদের কোনো ক্ষতি হতে দিব না। এইদিকে ওরা একে একে ভেতরে যাচ্ছে আর রিয়াজের লোকেদের মারতে থাকে। টানা 1 ঘন্টা পরে ওরা সবাইকে মেরে রিয়াজ আর রাজীবকে খুঁজে ফেলে, সাথে ইরা সহ বাকিদেরও। তুমি এসেছো আকাশ, সত্যি আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। যা হওয়ার হয়েছে, এখন এই নিয়ে আর আফসোস করার মতো কিছু হয়নি। সিকিউরিটি, তোমরা ওদের নিয়ে বাইরে হেলিকপ্টারে করে আমার বাসায় নিয়ে যাও। আর তুমি কি করবে? আমার যে ভয় হচ্ছে। আমি এদের বাবা ছেলের কাহিনী শেষ করে তারপর আসতেছি। আমার যে ভয় হচ্ছে। ভয় পেও না, আমার কিছুই হবে না। তুমি তাহলে ওদের সাথে যাও। এরপর ওখান থেকে কিছু সিকিউরিটি হেলিকপ্টার করে ওদের নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে রাজীব আর রিয়াজের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আকাশ আমাদের ছেড়ে দে, আমরা কথা দিচ্ছি আর কখনো তোর পরিবারের দিকে আমরা তাকাবো না। সেজন্য তো তোদের এখানে বেঁধে রেখেছি, যেন তোরা কোনো কিছু না করতে পারিস। ভেবেছিলাম তোমাদের বাঁচতে দিব, কিন্তু তোরা তো আমার জানের দিকে হাত বাড়িয়েছিস। তোদের আমি বাঁচিয়ে রাখতে তো পারবো না। এই, তোরা এই পুরো আইল্যান্ডে বোমা লাগিয়ে দে, আর 2টা বোমা এদের শরীরে বেঁধে রাখ। আমরা এখান থেকে যাওয়া মাত্রই ওদের এই বোমা দিয়ে মেরে ফেলবো। এদিকে তাই করা হলো। ওদের বোমা দিয়ে মেরে ফেলে সাথে এই আইল্যান্ড পুরো ধ্বংস করে দেয়। ওখান থেকে যখন বাসায় ফেরে তখন ইরা আকাশকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সত্যি আমি তোমাকে না বলি আর কোনো কাজ করব না। চিন্তা করো না, যাদের নিয়ে ভয় ছিল তারা আর কেউ জীবিত নেই। কিন্তু আকাশ, এতে তোমার জেল হবে। তোমরা তো জানো না, আমাকে জেলে নিয়ে যাবে এরকম লোক এখন পর্যন্ত তৈরি হয়নি। তাছাড়া আমার সমতুল্য কেউই নেই। এই দেশের প্রধান পর্যন্ত আমার সাথে কথা বলতে ভয় পায়, সেখানে আমাকে নিয়ে যাবে এরকম সাহস নেই কারো। তারপরও ভয় হচ্ছে। ভয়ের কিছুই নেই,
তা আপনারা সবাই তো এতক্ষণে তো বাড়িটা দেখলেনই, তাই এই গরিবের বাড়িটা কেমন লাগলো আপনাদের তা তো বললেন না। এই কথা বলিয়ে লজ্জা দিয়েন না। সত্যি ভাইয়া, পুরোনো কথা বলে অপমান করবেন না। তাছাড়া ইরাও তো কম করেনি, কিন্তু হঠাৎ কি করে বদলে গেল তা বুঝে উঠতে পারিনি। তোদের বুঝতে হবে না, তবে এইটুকু জেনে রাখো, ছোটবেলায় যে ফকির ছেলেটাকে আমি মিস করে সব ফকিনি মার্কার ছেলেকে আমি দেখতে পেতাম না, আকাশই হচ্ছে সেই ছেলেটি। আর ওর জন্যই আমি এতগুলো বছর অহংকারী ছিলাম। তাও আমার বন্ধুর অহংকারী বোন।